আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে ক্লাসটি আজকে করব সেটি হচ্ছে যে সিএ প্রফেশনাল লেভেলের ট্যাক্সের যে বইটি আছে সেই বইটি থেকে আমরা একটু পড়ার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। সেটি হচ্ছে যে আজকে আমরা সিএ প্রফেশনাল লেভেলের যে ট্যাক্সের প্রথম চ্যাপ্টারটি যে আছে প্রথম চ্যাপ্টারটি নিয়ে আমরা একটু নলেজ শেয়ার করব বা পড়াশোনা করব। তো আমরা একটু অপেক্ষা করি 2 মিনিট। এর মাঝে একটু কয়েকটা আয়াত শুনে নেই কোরআন শরীফ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। কোরআন শরীফের প্রথম সূরাটি হচ্ছে সূরা বাকারা। বাকারা মানে হচ্ছে গাভী। একটা গাভী নিয়ে এই সূরাটি রচনা করা হয়েছে। আমরা পড়ার মাঝে মাঝে একটু করে জানব। এখন আমরা আলোচনা করব ট্যাক্স নিয়ে। বাংলাদেশ যে ট্যাক্সটা এখন বর্তমানে প্রচলিত আছে, যে আইনটা, সেটা হচ্ছে বাংলাদেশ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। তো আমাদের এই কন্টেন্টসগুলো আছে, আমরা যদি একটা ওভারভিউ করে নেই। এখানে আমরা প্রথমে আমরা পড়ব হচ্ছে, আজকে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারটা, সোর্সেস অ্যান্ড স্ট্রাকচার অফ বাংলাদেশ ইনকাম ট্যাক্স ল। এরপরে আরও অন্যান্য চ্যাপ্টার রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, চেঞ্জেস, চার্জ অফ ইনকাম ট্যাক্স, 7 হেড রয়েছে, ক্যাপিটাল গেইন, ডিপ্রিসিয়েশন। এভাবে মোট 34টি চ্যাপ্টার রয়েছে। এখানে আমরা গিফট ট্যাক্স পাবো, তারপরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স পাবো, একটা পোর্শন পাবো আমরা, আর একটা কাস্টমসের একটা পোর্শন পাবো। আজকে আলোচনা করব আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে, সোর্সেস অ্যান্ড স্ট্রাকচার অফ বাংলাদেশ ইনকাম ট্যাক্স ল। এটা একটা প্রাথমিক আলোচনা, একটা ধারণা দেওয়া হয়েছে, একটা ট্যাক্স সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়া হয়েছে। এগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। এটা হচ্ছে যে স্ট্রাকচার অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটা। তারপরে এখানে আমরা পাবো প্রথম চ্যাপ্টারে ক্যাপিটাল গেইন, রেভিনিউ সম্পর্কে জানতে পারবো, ট্যাক্স অ্যান্ড ইনকাম ট্যাক্স, তারপরে ডিফারেন্ট ট্যাক্স রেট। এটা ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক এমসিকিউ আসে সিএলএ, বেসিক কিছু জিনিস আছে। আর সিএলএ সবচেয়ে বড় হচ্ছে যে মানে ট্যাক্সের ক্ষেত্রে অঙ্ক আসে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্যালারি থেকে বা এগ্রিকালচার ইনকাম বা ফাইন্যান্সিয়াল ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এখান থেকে ধরেন একটা ম্যাথ আসলো, এখানে 8টা কোশ্চেন থাকে, 8 দুগুণ 16 মার্ক। আর ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, এখান থেকে ধরেন একটা কোশ্চেন থাকতে পারে এবং থেকে থাকে, সেখানে থাকে 8টা কোশ্চেন, 8 দুগুণ 16 মার্ক। এই 16 32 মার্কস। ট্যাক্সে পাস করতে গেলে কিন্তু অঙ্কটা, ম্যাথে কিন্তু পাস করতে হবে। এগুলো খুব সহজ, শুধু লেগে থাকতে হবে, পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে, তাহলে এখানে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। সিএ পাস করাটা সহজ, কিন্তু সিএ পড়ার জন্য যে বইগুলো পড়ার জন্য যে সময়টা দেয়া, এই সময় দেওয়াটাই সবচেয়ে কঠিন, যার কারণে অনেকে পাস করতে দেরি হয়ে যায়। যে যত সময় দিতে পারবে
পড়াশোনার দিকে সে তত তাড়াতাড়ি পাশ করে যাবে। ইন্ট্রোডাকশনে বলেছে যে পার্সোনাল ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ইনকাম ট্যাক্সের কথা বলেছি। আর একটা কথা বলে নিই, আমার এই আলোচনাটা হচ্ছে যারা সিএতে নতুন, একদম বিগিনার, নতুন এসছে, অনেক অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও আসে, বেসিক্যালি তাদের জন্য আমার এই সামান্য প্রচেষ্টাটা। যারা সিএল পড়ছেন বা সিএল হয়ে গেছে যাদের, বা পিএল হয়ে গেছে, তাদের অনেক বেশি জানে, অনেক ভালো জানে, তাদের জন্য এই ক্লাসটা একটু অড মনে হবে, কারণ এটা একদম বেসিক কনসেপ্ট। তো যারা নতুন আসছে তারা আশা করি একটা ভালো কিছু এখান থেকে শিখতে পারবে আশা করি। আমরা এটা যদি নিজের ভাষায় একটু দেখি যে বাংলাদেশ সরকার এই রাজ্যে রাজস্বটা আহরণ করে, এই রাজস্ব দিয়ে সে কি করে, সরকার কি করে, সে তার প্রশাসন চালায়, রাস্তাঘাট, স্কুল কলেজ তৈরি করে, তারপরে সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের বেতন দিয়ে থাকে, তারপরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ডিপার্টমেন্ট, এরা দেশের মানুষের যান এবং মালের নিরাপত্তার কাজে নিয়োজিত। এদেরকে কি করে, স্যালারি দেয় আমাদের এই ট্যাক্সের টাকা দিয়ে। তারা, সরকার কি করে, তাদেরকে লালন পালন করে। এই ট্যাক্সটা আমরা যদি দেখি যে এটা দু ধরনের হতে পারে, আমরা বাস্তবিক দিক থেকে আমরা দু ধরনের ট্যাক্স পাই, সেটা হচ্ছে যে একটা পার্সোনাল ইনকাম ট্যাক্স আর একটা হচ্ছে কর্পোরেট ইনকাম ট্যাক্স। পার্সোনাল ইনকাম ট্যাক্সের মধ্যে আমি পড়ি, আপনি পড়েন, তারপরে যারা অংশীদারিত্ব ফার্ম আছে সেটাও পড়ে এই পার্সোনাল ট্যাক্সের মধ্যে। আর কোম্পানি ট্যাক্সের মধ্যে পড়ে যেমন ব্যাংক আছে, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, কর্পোরেট শিল্প যে রয়েছে, লিমিটেড কোম্পানিগুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো রয়েছে, এরা হচ্ছে কর্পোরেট ট্যাক্সের আওতায় পড়ে। তো এটাকে ডিফারেন্স করার কারণটা হচ্ছে বেসিক্যালি রেটের দিক দিয়ে, যে পার্সোনাল ইনকাম ট্যাক্স যেটা আছে সেটার রেটটা হয় একটা প্রোগ্রেসিভ রেট। আয় যত বাড়বে তার রেটটা তত আস্তে আস্তে বাড়বে। 5%, 0% দিয়ে শুরু হয়, 5%, 10%, 15%, 20%, 25%, এভাবে বাকিটা উপরে 30%। এভাবে আয় যত বাড়বে এভাবে তার কর আরোপটা আরও আস্তে আস্তে বেশি হবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে হয় কি, এটা ফ্ল্যাট রেট থাকে, যেমন 27.5% থাকলো, 45% থাকলো, 40% থাকলো, এবং ক্রাইটেরিয়া আছে, এটা আমরা আস্তে আস্তে জানবো। একদম ফিক্সড রেট একটা, এই কারণে এটার রেটটা ভিন্ন। আমরা এই ধরনের রেট আমরা দেখতে পাই। যে এটার মূলনীতি হচ্ছে যে ট্যাক্সটার যে আমরা দেই, এটার অ্যাবিলিটি টু পে প্রিন্সিপালটা ফলো করে, যে যার পে করার ক্ষমতাটা বেশি, সে আয় করে, যে সে বেশি ট্যাক্স দেয়, অর্থাৎ তার যে আয় বেশি করে তার তো ট্যাক্স দেওয়ার সামর্থ্য বেশি, এই কারণে গভর্নমেন্ট তার কাছ থেকে ট্যাক্সটা বেশি নিয়ে থাকে। তো এখানে বলেছে যে 1860 সালে 1860 সালে, যে 1860 সালে প্রথম ব্রিটিশ ভারতে মানে প্রথম আয়কর চালু হয় ব্রিটিশ ভারতে 1860 সালে। তারপরে আস্তে আস্তে সেটা আজকের এই বাংলাদেশের 2023 আয়কর আইন 2023 চলছে। কিছুদিন আগে ছিল আয়কর অধ্যাদেশ 1984, এখন আসছে 2023 আয়কর আইন। আচ্ছা, আইন এবং অধ্যাদেশ এই দুটার মধ্যে একটা বেসিক ডিফারেন্সটা হচ্ছে, আইনটা হয় সংসদে যখন পাশ করা হয় সেটা হচ্ছে আইন হয়, আর যেটা রাষ্ট্রপতি আদেশ বলে যেটা পাশ হয়ে থাকে সেটা হচ্ছে অর্ডিন্যান্স। তো আগে যেটা ছিল 1984-এ সেটা ছিল অর্ডিন্যান্স, সেটা সংসদে পাশ হয়নি, কিন্তু 2023 সালে যেটা হয়েছে সেটা সংসদে পাশ হয়েছে, এই জন্য আমরা এটাকে বলি যে আয়কর আইন 2023। আর একটা আমরা ধরন দেখতে পারি, যদি আমরা দেখি যে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, এরকম একটা আমরা ডিভাইডেশন করতে পারি। যেমন ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আছে ইনকাম ট্যাক্স একটা ডাইরেক্ট ট্যাক্স, গিফট ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ভ্যাট, কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, এগুলো। ডাইরেক্ট ট্যাক্সটা কেন বলে, যে করদাতা
ব্যক্তি হোক বা যে কোম্পানি আছে কোম্পানি হোক, তারা কিন্তু সরাসরি চালান দিয়ে সরকারকে টাকাটা জমা দেয়, করদাতা নিজে জমা দেয়। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সটা হয় পণ্যের উপরে, যে ট্যাক্স দেয় সে বুঝতেও পারে না যে সে একটা ট্যাক্স দিয়ে দিল। যেমন আমরা যদি কোনো সুপার শপ থেকে কোনো প্রোডাক্ট কিনি, দেখবেন যে টুথপেস্ট কিনলাম বা সাবান কিনলাম, দেখবেন যে প্লাস ভ্যাট 5%, প্লাস ভ্যাট 2%, প্লাস ভ্যাট 3%, এরকম দেখবেন লেখা থাকে। তো ওই ভ্যাটটা আমরা কাকে দেই? সরকারকে দিচ্ছি না, কিন্তু সরকারের ঘরে যাচ্ছে, কিন্তু ভায়া হয়ে যাচ্ছে। যে সুপার শপ থেকে আমরা প্রোডাক্টটা কিনলাম, তারা কি করে, এই ভ্যাটের টাকাগুলো গভর্নমেন্টকে জমা দেয়। তো যেহেতু এটা ভায়া হয়ে যায়, ইনডাইরেক্টলি যায় গভর্নমেন্টের ঘরে, সেই কারণে এটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলে। এবং ইনডাইরেক্টটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পণ্য এবং সেবার উপর পড়ে। কোনো পণ্য যদি কিনি বা পণ্য যদি ইম্পোর্ট করে নিয়ে আসি, এক্সপোর্ট করি, কেনাবেচার, পণ্য কেনাবেচা বা সেবা কেনাবেচার সাথে এই ইনডাইরেক্ট ট্যাক্সটা জড়িত। যেমন ভ্যাটটাকে আমরা এই কারণে ইনডাইরেক্ট ট্যাক্স বলি, কাস্টমস ডিউটিকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলি, আর হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সটা কি বলি, গিফট ট্যাক্স, ইনকাম ট্যাক্স। এগুলো আমরা সরাসরি সরকারকে নিজেরাই দিয়ে থাকি, কোনো কারো মাধ্যমে দিয়ে থাকি না। সহজ কথায় বুঝি, ডাইরেক্ট ট্যাক্স মানুষের উপর কর, মানুষের আয়ের উপর হয়, আর আমরা নিজেরাই দিয়ে থাকি। আর ইনডাইরেক্ট ট্যাক্সটা পণ্যের মাধ্যমে আমরা দিয়ে থাকি। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমরা যেটা দেখেছি যে পার্সোনাল ইনকাম ট্যাক্স দেখেছি, কর্পোরেট ইনকাম ট্যাক্স দেখেছি। আচ্ছা, এখানে যে এই যে ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ফরেন ট্রাভেল ট্যাক্স, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি, ইমোভেল প্রপার্টি ট্যাক্স, এগুলো আমরা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আছে কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, ভ্যাট, টার্নওভার ট্যাক্স। টার্নওভার ট্যাক্স, ভ্যাট, এটা যখন আমরা ভ্যাট অধ্যায়ে যাব তখন এটা আমরা ডিটেলস জানবো। একটু বলে রাখি যে ভ্যাট আর টার্নওভার ট্যাক্স, তো ভ্যাট আমরা দেই হচ্ছে যাদের আয় 30 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকার মধ্যে, তারা দেয় হচ্ছে টার্নওভার ট্যাক্স। তাদের জন্য টার্নওভার ইনলিস্টমেন্ট করাটা বাধ্যতামূলক, তাদেরকে ইনলিস্ট করতে হবে, টার্নওভার ইনলিস্টমেন্ট করতে হবে যাদের টার্নওভার 30 থেকে 50 লাখ টাকার মধ্যে। কিন্তু যাদের টার্নওভার 50 লাখের উপরে, তাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, তাদেরকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। তবে যাদের জন্য ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, যেমন টার্নওভার ট্যাক্স যারা দেয়, তারাও ইচ্ছা করলে ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারে। আর যাদের টার্নওভার 30 লক্ষ টাকার নিচে আছে, তাদেরকে টার্নওভার ইনভেস্টমেন্টও করতে হবে না, ভ্যাট রেজিস্ট্রেশনও করতে হবে না। তবে তারা যদি ইচ্ছা করে ভ্যাট রেজিস্ট্রেশনটা করে নিতে পারে, কারণ ভ্যাট রেজিস্ট্রেশন করলে অনেক সুবিধা পাওয়া যায়, অনেক কিছু অপ্রীতিকর সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। আর সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে সম্পূরক শুল্ক, এসডি বলি আমরা। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে অনেক এসডি চার্জ করা হয়, 500% পর্যন্ত কিন্তু এসডি চার্জ করার বিধান আছে। কোনগুলোর উপর এসডি চার্জ করা হয়? যেগুলো মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিস না, বিলাসবহুল টাইপের যদি কোনো জিনিস হয়ে থাকে, যেমন 10 কোটি টাকা দিয়ে জার্মান থেকে একটা গাড়ি কিনে আনা হচ্ছে, সেটার উপর কি হবে, সাপ্লিমেন্টারি ডিউটি আরোপ করা হবে, এরকম। মোটরযান কর আছে, নেশাজাত দ্রব্য ও মদের কর। হ্যাঁ, এখানে বলছে যে যারা মদ খায়, নেশা করে, সেই সব দ্রব্যের জন্য কর দিতে হয়। তো এই জিনিসগুলো মানুষের জন্য একটা খুবই নেগেটিভ একটা সাইন। এগুলো মানুষের যেমন মস্তিষ্কের ক্ষতি করে আমরা জানি, এবং আমাদের জন্য এটা হারাম করে দেওয়া হয়েছে। তো এটার ওই যারা সেল করে, গভর্নমেন্ট গভর্নমেন্ট তাদের কাছ থেকে কর নেয়। এখানে কিছু কিছু আমরা জানবো যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আনএক্সপেক্টেড, কিন্তু আইনের মধ্যে থেকে যায়। একখানে বলেছে যে নেশাজাত দ্রব্য বিক্রি করা যাবে না, একদিকে একটা আইন আছে, আবার এখানে আবার বলছে তুমি যদি নেশাজাত দ্রব্য বিক্রি করো তাহলে আমাকে ট্যাক্স দাও। ব্যাপারটা কনফ্লিক্ট হয়ে যায়। আচ্ছা, এখানে বলেছে যে এনবিআর ট্যাক্স, নন এনবিআর ট্যাক্স, এভাবেও আমরা একটা ট্যাক্সকে দেখতে পারি। যে
এনবিআর ট্যাক্স কেন বলে, যে এনবিআর যে করগুলো আহরণ করে সেগুলো হচ্ছে এনবিআর ট্যাক্স। যেমন আয়কর এনবিআর আহরণ করে, ভ্যাট এনবিআর আহরণ করে। গভর্নমেন্টের যে এনবিআরই, এটা হচ্ছে রাজস্ব বোর্ড অফ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা অধিকারী। ইনি হচ্ছেন ট্যাক্স আহরণ করার ক্ষেত্রে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সুপ্রিম অথরিটি, ইনি হচ্ছেন মাথা, সুপিরিয়র। তো প্রায় 96% ট্যাক্স কিন্তু এনবিআর আহরণ করে। কিন্তু এনবিআর এর ছাড়াও বাইরে এমন আরও সরকারি প্রতিষ্ঠান আছে যারা ট্যাক্স জনগণের কাছ থেকে নিয়ে নেয়। তো সরকার এনবিআর এর মাধ্যমেও ট্যাক্স নেয়, আবার সরকার নন এনবিআর কিছু অথরিটি আছে তাদের কাছ থেকেও ট্যাক্স নেয়। নন এনবিআর অথরিটি কারা? যেমন ভূমি রাজস্ব। আমি একটা জমি রেজিস্ট্রেশন করতে যাব, সেখানে কিন্তু আমার ট্যাক্সের ব্যাপার আছে। জমি কেনা বেচার সময় কিন্তু একটা ট্যাক্সের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু কে নেয়? সেটা কিন্তু এনবিআর নেয় না। ভূমি অফিস আছে, রাজস্ব অফিস, তারাই ভূমি অফিস আছে, তারা এটা নিয়ে থাকে। মোটরযান হলে মোটরযান অথরিটি নিয়ে থাকে। নিবন্ধন ফি যেমন আছে, এরা কোনো কিছু রেজিস্ট্রেশন করতে গেলে সেই অথরিটির নিয়ে থাকে। যদি আমি যেমন গাড়ি বা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে যাব, সেখানে আমাকে দিতে হবে। আমি যে রোডে গাড়ি চালাই তখন আমাকে একটা ফি দিতে হয়, রিনিউ করতে হয়। আবার যে নেশাজাত দ্রব্যের কথা বলেছি ওখানে, হ্যাঁ, এটা কিন্তু এনবিআর নেয় না। এটা নেয় হচ্ছে মাদক জন্য যে প্রতিষ্ঠানটা আছে সরকারি, সেই সেখানে এই ফিটা যায় জমা দিতে হয়। আমরা বাংলাদেশে যে ট্যাক্স সিস্টেম আছে সেটা যদি আমরা দেখি, সেখানে দেখব যে মাল্টিপল ট্যাক্স সিস্টেম আমরা দেখতে পারবো। এই যে মাল্টিপল ট্যাক্স সিস্টেম আমরা দেখতে পারবো এখানে, যে কী ধরনের ট্যাক্স সিস্টেম আছে। ট্যাক্স অন ইনকাম অ্যান্ড প্রফিট। এক নম্বর হচ্ছে ট্যাক্স অন ইনকাম অ্যান্ড প্রফিট। ইনকাম এবং প্রফিটের উপর ট্যাক্স হয়। সেটা আমি বলেছি যে পার্সোনাল আদার দেন কোম্পানি, পার্সনস আদার দেন কোম্পানি আছে, বা কোম্পানি তারা একটা রেটে দেয়, পার্সনস যারা আছে এর মধ্যে পার্সন ব্যক্তি আছে, পার্টনারশিপ ফার্ম আছে, তারা একটা রেটে তারা ট্যাক্স দিয়ে থাকে। আর হচ্ছে যে প্রপার্টি অ্যান্ড ক্যাপিটাল যদি আমরা ট্রান্সফার করি, সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স নেয়। যেমন গিফট ট্যাক্স। আমি যদি কোনো বন্ধুর বিয়েতে যদি 10 লক্ষ টাকা গিফট দিলাম, তখন এনবিআর বলবে যে আমার গিফটটা কোথায়, তাকেও আমাদেরকে ট্যাক্স দিতে হবে। ল্যান্ড রেভিনিউ, আমরা যদি জমি কেনা বেচা করি, ল্যান্ডের জন্য আমাদেরকে একটা ট্যাক্স দিতে হয়, এবং প্রতি বছর বছর আমাদের কিন্তু খাজনা দিতে হয়। সেটা ভূমি অফিসে দিতে হয়, পৌরসভায় গিয়ে হোল্ডিং ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে ল্যান্ড রেভিনিউ ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর প্রপার্টি এবং ক্যাপিটাল ট্রান্সফারের ক্ষেত্রে তো দিতেই হয়। স্ট্যাম্প ডিউটি নন জুডিশিয়াল, অনেক সময় দেখো যে স্ট্যাম্প ডিউটি লাগাতে হয়, স্ট্যাম্প ডিউটি থাকে। স্ট্যাম্প ডিউটি মাধ্যমে আমাদেরকে স্ট্যাম্প দেয়, ওই নন জুডিশিয়াল স্ট্যাম্প দেয়, আমরা টাকা টাকা দিয়ে কিনে নিই। ওটাও ওইভাবেই আমরা একটা গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিয়ে থাকি। দলিল লেখে না, দলিল, ওইরকম। আবার বলছে ট্যাক্স অন গুডস অ্যান্ড সার্ভিসেস। গুডস এবং সার্ভিসের উপরে যেমন হয় কাস্টম ডিউটি, বোথ ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে আমরা ট্যাক্স দিয়ে থাকি। এক্সাইজ ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, রোড ট্যাক্স, ইলেকট্রিসিটি ডিউটি, নার্কোটিক ডিউটি, আদার ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস, টার্নওভার, ট্রাভেল ট্যাক্স। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ। বাংলাদেশের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে এটা আমাদের একটা সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু আছে এই অ্যাডমিনিস্ট্রেশনে। এখানে একটু ছোট্ট করে আলোচনা করা হয়েছে যে সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, আর সবচেয়ে হচ্ছে স্ল্যাব আছে, মানে স্ল্যাব মানে সাজানো আছে কার পরে কে এরকম, আর সবার নিচে হচ্ছে ইন্সপেক্টর অফ ট্যাক্স। এটা জানতে হবে, এটা এগুলো পরীক্ষায় আসতে পারে এমসিকিউতে। এনবিআর হলো বাংলাদেশের কর ব্যবস্থাপনার মাথা, যা সুপ্রিম অথরিটি বলে। এটা মন্ত্রণালয়ের, অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এনবিআর কার অধীনে কাজ করে? অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এনবিআর কি করে? এনবিআর ট্যাক্স কালেকশন করে, ট্যাক্স পলিসি মেকিং করে, তারপরে ইমপ্লিমেন্টেশন করে, সেটা আবার সুপারভাইজ করে, অডিট করে।
এবং সরকারি আয়ের একটা বড় অংশ সংগ্রহ করে। এনবিআর কিভাবে কাজ করে? এনবিআর এর একটা কাজটা হচ্ছে এরকম, এনবিআর এর 3টা উইংস আছে। আমরা যে সাধারণ যে সিলিং ফ্যানগুলো আছে তার যেমন 3টা পাখা আছে, তো এই 3টা পাখা দিয়ে যদি আমরা মনে রাখার চেষ্টা করি যে এনবিআর এরও এরকম 3টা উইংস আছে, যে ডিরেক্ট ট্যাক্স উইংস, কাস্টমস উইংস অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ভ্যাট উইংস। তো আয়কর ইনকাম ট্যাক্স সংগ্রহ করে, সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স উইংসে। এই উইংসটা কি করে, যে আয়কর আছে সেটা কোম্পানি এবং ব্যক্তি আয়কর এটা নিয়েই তারা ব্যস্ত থাকে। কাস্টমস উইংস কী করে, আমদানি রপ্তানি শুল্ক আদায়ের কাজে ব্যস্ত থাকে, বিদেশে থেকে পণ্য আনলে শুল্ক দিতে হয়। তারপরে ভ্যাট উইংস আছে, পণ্য ও সেবার উপর ভ্যাট এবং এসডি তারা নেয়, তারা এই কাজে নিয়োজিত থাকে। আমরা কাস্টমস দেখি, বিভিন্ন পোর্ট আছে, চিটাগং পোর্ট আছে, তারপরে মংলা বন্দর, তারপরে বেনাপোল পোর্ট, সেখানে দেখবেন সেখানে কাস্টমসের অফিস আছে। তারা সেখান থেকে বাংলাদেশের বাইরে থেকে কোনো কিছু পণ্য গেলে বা পণ্য আসলে নিয়ম অনুযায়ী তারা কর সংগ্রহ করে। ভ্যাট উইংস বাংলাদেশের ভিতরে যেসব ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে ভ্যাট উইংস কী করে, তারা ট্যাক্স আহরণ করে থাকে। ডাইরেক্ট ট্যাক্স উইংস কী করে, যারা ব্যক্তি আছে এবং কোম্পানি আছে তাদের কাছ থেকে কর সংগ্রহ কাজে ব্যস্ত থাকে। আচ্ছা, এখানে একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে যদি আমরা পুরো সিনারিওটিকে একটা গাছের সাথে তুলনা করি তাহলে দেখব যে কাণ্ডটা যেটা আছে এটা হচ্ছে, যদি আমরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে যেমন একটা গাছ তার মাটি থেকে সে তার খাদ্য আহরণ করে, সে কি করে করে সে ফুল ফল পাতা, সবুজ পাতা, এগুলো সে তৈরি করে। এনবিআরও ঠিক এরকম কাজটা করে যে সে জনগণের কাছ থেকে কি করে, ট্যাক্স নেয়, টাকা নেয়, অর্থ নেয়, নিয়ে কি করে, ভ্যাট নেয়, ইনকাম ট্যাক্স, কাস্টমস ডিউটি এগুলো নেয়, কালেক্ট করে, অ্যাডমিনিস্ট্রেশন করে, পলিসি মেকিং করে, করে জনগণের কাছ থেকে সে এগুলো আহরণ করার মাধ্যমে তখন গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট সেই অর্থ দিয়ে রোডস, স্কুল, হসপিটাল, তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্যালারি এসব দিয়ে থাকে। ট্যাক্স অ্যাভয়েডেন্স বিহেভিয়ার অফ দ্য ট্যাক্স পেয়ার্স। এই ট্যাক্স অ্যাভয়েডেন্স বিহেভিয়ার অফ দ্য ট্যাক্স পেয়ার, এখানে বলেছে যে একটা জিনিস দেখবেন যে মানুষের মধ্যে কিন্তু এই কর ফাঁকির একটা প্রবণতা কাজ করে, বা আমাদের দেশে সবচেয়ে বেশি এটা কাজ করে, যে কি করে আমি ট্যাক্সটা কম দেব, কি করে ট্যাক্সটা কম দেবো, এটা নিয়েই সে চিন্তা ফিকিরের মধ্যে থাকে। আর গভর্নমেন্টের যে এনবিআর এর যে উইংসগুলো আছে তারা দেখে যে কি করে জনগণের কাছ থেকে ট্যাক্সটা বেশি নেওয়া যায়। এই জন্য মাঝে মাঝে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা দেয়। তো কনফ্লিক্ট হলে কী হবে তখন এটা আমরা জানবো। অনেক সময় দেখা দেয় জনগণের এসএসসির সাথে এনবিআর এর এই ট্যাক্স নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দেয়, কনফ্লিক্ট দেখা দেয়, তখন সেটা হাইকোর্টে চলে যায়। তো যেটা বলছিলাম যে ট্যাক্স ইভিডেন্স কর ফাঁকি এটা কিন্তু একটা বেআইনি কাজ, এবং বাংলাদেশের আইনের দৃষ্টিকোণ থেকে এটা একটা বেআইনি কাজ, এবং আয় গোপন করা, মিথ্যা তথ্য দেওয়া, এভাবে মানুষ কি করে, ট্যাক্সটাকে ফাঁকি দেয়। কিন্তু গভর্নমেন্ট বলেছে যে তুমি ট্যাক্স ফাঁকি দিও না, তুমি ট্যাক্স পরিহার করতে পারো, কম দিতে পারো, সেই ব্যবস্থা গভর্নমেন্ট করেছে। যেমন ধরো যে দুজন কলিগ আছেন, তারা একই স্যালারি পায়, কিন্তু একজন ট্যাক্স দিচ্ছে 10,000 টাকা আর একজন ট্যাক্স দিচ্ছে 5,000 টাকা, কিন্তু তাদের আর অন্য কোনো আয় নেই, তাদের বাৎসরিক আয় একই। তাহলে কেন সে 5,000 টাকা দিচ্ছে? কারণ হচ্ছে গভর্নমেন্ট বলে দিয়েছে তো কিছু ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আছে, যে ইনভেস্টমেন্ট যেসব খাতে ইনভেস্ট করলে একটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পাওয়া যায়, ওই এর অ্যাগেনস্টে যে ওই ট্যাক্স রিবেট পাওয়া যায়, ট্যাক্স ছাড় পাওয়া যায়। যেমন এটা ক্যালকুলেশনটা হচ্ছে এরকম যে মোট আয় যেটা হবে সেটা আর 3% ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যেটা সে ইনভেস্ট করেছে সারা বছরে ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ডিউরিং দ্য ইনকাম ইয়ারে, সেটার উপরে 15% এবং 10 লাখ টাকা হুইচ ওভার ইজ লোয়ার, সেই টাকাটা পেয়েবল ট্যাক্স থেকে সে কম দিতে পারবে। তো যে 5,000 টাকা দিচ্ছে সে কি করেছিল,
অনেকগুলো ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে সে বিভিন্ন খাতে সে ইনভেস্ট করেছিল, যেরকম যেমন একটা যে থাকে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, তারপরে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান, সরকারি জাকাত ফান্ডে দান, তারপরে থাকতে পারে এরকম আরও থাকতে পারে সঞ্চয়পত্র, তারপরে আহসানিয়া মিশনে দান, আসুন্না ফাউন্ডেশনে দান, কিছু খরচ আছে, কিছু দান আছে যে সেখানে গেলে। আচ্ছা, যেটা বলছিলাম যে তো যিনি এইসব ফান্ডগুলোতে দান করেছে বা ইনভেস্ট করেছে, তিনি একটা রেয়াত পায়, কর রেয়াত পায়, যার কারণে তিনি ৫,০০০ টাকা কম ট্যাক্স দিয়ে সে মিনিমাম ট্যাক্স দিচ্ছে, ধরেন ৫,০০০ টাকা। তো মিনিমাম ট্যাক্স কত? ৫,০০০ টাকা। বলছি যে এইভাবে গভর্নমেন্ট বলেছে যে তুমি কর ফাঁকি দিও না, তুমি যদি এই শর্তগুলো পালন করো, এই ইনভেস্টগুলো করো, তাহলে তুমি কিন্তু একটা রিবেট পাবা। তো তুমি এই কাজটা করো, সঞ্চয়ের দিকে, মানে গভর্নমেন্ট বলছে তুমি সঞ্চয় করো, সঞ্চয়ের দিকে গভর্নমেন্ট ইন্সপায়ার করছে এভাবে, বা বিভিন্ন ফাউন্ডেশনে দান করার কথা বলছে যে তোমরা দান করো। তো এইভাবে গভর্নমেন্ট মানুষকে ইন্সপায়ার করে বলছে যে তোমরা কর পরিহার করো ঠিক এইভাবে, কিন্তু কর ফাঁকি দিও না। আর যেটা বলছিলাম যে মিনিমাম ট্যাক্সের কথা বলছিলাম, মিনিমাম ট্যাক্সটা হচ্ছে যে গভর্নমেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ টাকার নিচে কোনো ট্যাক্স নেয় না। যদি তার ট্যাক্সেবল ইনকাম থাকে এবং ক্যালকুলেশন করে দেখা যায় যে তার ট্যাক্স একটা অ্যামাউন্ট আসছে, কিন্তু সেটা মিনিমাম ট্যাক্সের কম, তাহলে সে সেই কম অ্যামাউন্টটা নেবে না গভর্নমেন্ট, ওই মিনিমাম ট্যাক্স যেটা আছে সেটা নেবে, ন্যূনতম ট্যাক্স। সেটা হচ্ছে ঢাকা, উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম, এটার জন্য ৫,০০০ টাকা। আদার দেন অন্যান্য যে সিটি কর্পোরেশনগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে ৪,০০০ টাকা। আদার দেন সিটি কর্পোরেশন যেগুলো আছে তার জন্য ৩,০০০ টাকা। অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চিটাগং সিটি কর্পোরেশনের জন্য এই এলাকাতে যারা বসবাস করেন তাদেরকে মিনিমাম ট্যাক্স দিতে হবে, ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। আর যারা এই তিনটা সিটি কর্পোরেশনের বাইরে সিটি কর্পোরেশনগুলোতে রয়েছে, যেমন গাজীপুর সিটি কর্পোরেশন, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে, মিনিমাম ট্যাক্স হবে ৪,০০০ টাকা। এবং যারা আদার দেন সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে রয়েছে তারা ট্যাক্স দেবে হচ্ছে, মিনিমাম ট্যাক্স হচ্ছে তাদের ৩,০০০ টাকা। তো এক্ষেত্রে তারা তারা তাদের এই ট্যাক্স থেকে, মিনিমাম ট্যাক্স থেকে যদি কম ট্যাক্সও আসে তাহলে হলেও তাকে ওই মিনিমাম ট্যাক্সটা দিতে হবে। তো কর ফাঁকি হয় কিভাবে? কর ফাঁকি হয় হচ্ছে আয় গোপন করে, আসল লাভ না দেখিয়ে কম দেখায়, মিথ্যা কথা বলে, মিথ্যা খরচ দেখায়, ভুয়া বিল, তারপরে ভুয়া ইনভয়েস, এগুলা তৈরি করে করার মাধ্যমে কর ফাঁকি দেয়। কর্পোরেট ট্রিক্স, যেমন আলাদা কোম্পানি একটা বানিয়ে লাভটাকে ভাগ করে দেয়, দিয়ে ট্যাক্সটা ট্যাক্সটা কমে গেল, ট্যাক্সটা কম দেখায়। তারপরে আইনের অনেক ফাঁক ফোকর আছে, লুপ হোল আছে, যেগুলো দিয়ে তারা ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রচেষ্টা চালায়। আবার ওই এনবিআর এইদিকেও আবার তিনিও আবার খুব মানে সচেষ্ট, ইনি অ্যালার্ট সব সময় যে কেউ যেন ট্যাক্স ফাঁকি দিতে না পারে। উনি আবার কি করেছে যে অনলাইন রিটার্নের সিস্টেমের ব্যবস্থা করেছে, ই অডিটের ব্যবস্থা করেছে, সব কিছু অনলাইনে তিনি এখন করে ফেলেছে। ই টিনের বাধ্যতামূলক করা হয়েছে, ব্যাংক লেনদেন ট্র্যাকিং তিনি করে ফেলেছে। তো এইভাবে যেন কেউ কার লেনদেন কত হচ্ছে, কীরকম আয় করছে, কীরকম লাভ করছে, এটা যেন টু মানে মানে আপ টু ডেট গভর্নমেন্ট জানতে পারে, এই জন্য সব কিছু ব্যবস্থা গ্রহণ করছে এনবিআর। আর একটা হচ্ছে যে ন্যারো বেস ট্যাক্স। এটা কি? ন্যারো বেস ট্যাক্সটা হচ্ছে যে কর প্রদানকারী সংখ্যা অনেক কম, যারা কর প্রদান করে, যারা কর তাদের সংখ্যাটা কম, কিন্তু ছাড় বা অব্যাহতিটা বেশি থাকে। যেমন বলেছে যে
যেমন যদি কৃষি খাতে আমরা যদি দেখি যে 60% মানুষের কর্মসংস্থান দেয় এই কৃষিখাত, বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ, কিন্তু জিডিপি যোগায় মাত্র 20%। কৃষিখাতে আয়কর প্রায় নেই বললেই চলে। কৃষিখাতে এখন করেছে সর্বনিম্ন, আগে ছিল 2 লাখ টাকা, এখন 5 লাখ টাকা পর্যন্ত এক্সামটেড, দিতে হবে না। আরও নিয়মকানুন আছে। আমরা যখন ইনকাম ফ্রম এগ্রিকালচার পড়বো তখন আমরা সুন্দর করে এগুলো জানতে পারবো। আন্তর্জাতিক যদি তুলনা করি আমরা, যে বাংলাদেশ, যে OECD, হ্যাঁ, বাংলাদেশ কর সংগ্রহের বড় অংশ আছে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। আর ওইসিডির যে দেশগুলো আছে সেখানে 60%-এর বেশি কর আসে ডিরেক্ট ট্যাক্স থেকে। উল্টোটা হয়, বাংলাদেশে ইনডিরেক্ট ট্যাক্স থেকে ট্যাক্সটা বেশি আসে। যদি ডিরেক্ট ট্যাক্স থেকে বেশি আসতো ইনডিরেক্ট ট্যাক্সের থেকে, তাহলে বাংলাদেশে আরও ডেভেলপ হতো। এই ধরনের একটা মতামত তারা প্রকাশ করে। অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটি একটি আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেখানে মূলত বিশ্বের উন্নত দেশগুলো একত্রিত হয়ে অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য, করনীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে। আর ওইসিডির যে মূল লক্ষ্য এরা বলছে সেটা হচ্ছে যে সদস্য যে দেশগুলো আছে তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, দারিদ্র্য কমানো, ভালো শাসন ব্যবস্থা প্রচার করা, তারপরে বিশ্বব্যাপী স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা। আর সদস্য দেশগুলো কোনগুলো? সদস্য দেশ মোট 38টি সদস্য দেশ রয়েছে, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, আরও অনেক দেশ রয়েছে, কিন্তু বাংলাদেশ নেই। বাংলাদেশ ওইসিডির সদস্য নয়, কিন্তু বাংলাদেশ ওইসিডির যে নীতিমালা আছে সেগুলো অনুসরণ করে। সোর্স অফ ট্যাক্স ল অ্যান্ড প্র্যাকটিস অফ ইনকাম ট্যাক্স, এখানে কিছু লেজিসলেশন আছে যে আমরা যে যে আইনগুলো পড়বো, ইনকাম ট্যাক্সগুলো পড়বো, সেখান থেকে আমরা কি কি জানবো বা কি কি পড়বো সেগুলো এখানে বলছে। কি কি আমাদের হাতের কাছে থাকতে হবে, কি কি আমাদেরকে জানতে হবে, কোন কোন জিনিসগুলো আমরা পড়বো, জানবো। সিলেবাস থাকে না, একটা থাকে না যে আমি ক্লাস 10-এ পড়ি, ইন্টারমিডিয়েটে পড়ি, আমি কোন কোন বইগুলো পড়বো। সেরকম আমি যদি ইনকাম ট্যাক্স সম্পর্কে জানতে চাই বা প্র্যাকটিস করতে চাই, তাহলে আমাকে জানতে হবে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটা আমাকে জানতে হবে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটা হচ্ছে প্রধান আইন। তারপর জানতে হবে যে ইনকাম ট্যাক্সের যে রুলস আছে 1984, যে রুলসটা আছে, সেটা রুলস এখনো পুরোপুরি আসেনি, শুধু টিডিএসটা আসছে আর ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, এই দুটা রুলস আসছে। আর যে কারণে 1984টা আমাদেরকে হাতের কাছে রাখতে হবে। আর টিডিএসের ক্ষেত্রে আমরা ফলো করব হচ্ছে যেটা নতুন আসছে সম্ভবত 2024 ওটা। আর প্র্যাকটিশনারটা হচ্ছে, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারটা হচ্ছে 2023 সম্ভবত। দেখব আমরা সামনে যে প্রতি বছর ফাইন্যান্স অ্যাক্টটা আমরা দেখব, এটা প্রতি বছর নতুন বাজেট অনুযায়ী আইন সংশোধন বা নতুন ব্যাখ্যা যোগ করে ফাইন্যান্স অ্যাক্ট, এটা আমরা জানবো। এটা প্রতি বছর হয়, সংসদে যে বাজেট পাস করে তার পরপরই এটা বের হয় ফাইন্যান্স অ্যাক্টটা। এবার কিন্তু ফাইন্যান্স অ্যাক্ট হয়নি, কারণ এবার কিন্তু সংসদ নেই, এবার হয়েছে ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025। আচ্ছা, এখন আমরা দেখব যে দ্বৈত পরিহারযোগ্য চুক্তি, ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট, এটা আমাদেরকে জানতে হবে। ডিটেলস এটা পড়ার দরকার নেই, এটা আমাদেরকে মানে প্র্যাকটিসে যখন যারা করবে তারা এটা জানবে। বেসিক কিছু জিনিস আছে যেগুলো জানতে হবে। তারপরে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার, এটা কি? এটা হচ্ছে যে সরকার এনবিআর কর্তৃক জারি করা বিশেষ আদেশ, যেখানে কর মুক্তি বা বিশেষ সুবিধা নিয়ম নির্ধারণ করে। সব সময় তো আর সংসদ বসে না, সব সময় একটা ইনস্ট্যান্ট একটা আইন জারি করা জরুরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে এনবিআরকে এটা ক্ষমতা দেয়া আছে বাই ল, যে এনবিআর এ ধরনের কোনো অর্ডার সে দিতে পারবে। সেটা হচ্ছে যে যে কোনো বিশেষ আদেশ সে দিতে পারবে।
তারপরে কর মুক্তি বা বিশেষ সুবিধার জন্য নিয়ম নির্ধারণ করে সে একটা এসআরও দিতে হবে। এই জন্য এসআরওর দিকে সবসময় খেয়াল রাখতে হয়। হঠাৎ একটা আগের কোনো এসআরও পরিবর্তন হয়ে যায়, কোনো আইন পরিবর্তন হয়ে যায়, সুতরাং ওই এনবিআর যে ওয়েবসাইট আছে সেখানে আমাদেরকে সবসময় রিভিউ করতে হয় আজকে কোনো এসআরও আসছে কিনা, আজকে কোনো চেঞ্জ আসছে কিনা, এগুলো জানতে হয়। আর একটা হচ্ছে যে ঘটনা, একটা হচ্ছে কেস ল যদি আমরা দেখি, আচ্ছা যেটা বলছিলাম যে এসআরও এনবিআর, এটা তাকে এনবিআরকে অথরিটি দেওয়া হয়েছে বাই ল যে তিনি স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডারটা জারি করতে পারবেন। কিছু কেস ল আছে, এই কেস লগুলো আমরা দেখব। কেস ল আছে, তারপরে এনবিআর পাবলিকেশনস আছে। তো কেস লটা কি, যে অর্থাৎ অনেক সময় কর আইনের ব্যাখ্যা পরিষ্কার না হলে আদালতে মামলা হয়। যে এসইসি যিনি আছেন তিনি বলছেন যে ইনি একটা রেট বলছেন যে আমার মানে একটা অ্যামাউন্ট বলছেন যে ধরেন আমার 10,000 টাকা ট্যাক্স হচ্ছে, কিন্তু এনবিআর বলছে যে না, আপনার ট্যাক্স ক্যালকুলেশন ভুল হচ্ছে, বা এই আইনের ব্যাখ্যা হচ্ছে এইটা, যে এই আইনের ব্যাখ্যা যদি এরকমটা হবে এবং এটা 12,000 টাকা ট্যাক্স হবে বা 15,000 টাকা ট্যাক্স হবে, কিন্তু এসইসি বলছে যে না, আইনের ব্যাখ্যাটা আপনি একটু দেখেন এবং সেটা এই ব্যাখ্যা অনুযায়ী আমার 10,000 টাকায় ট্যাক্স ঠিক আছে। তো এই ধরনের একটা কনফ্লিক্ট যখন হয়ে যায় তখন সেটা আদালতে মামলা হয়ে যায়। আদালত দুই পক্ষের কথা শুনে একটা রায় দেয়। তো সেটাই হচ্ছে যে বিচারিক নজির আমরা বলি, যে দৃষ্টান্ত, প্রেসিডেন্ট বলি, যে এটা হচ্ছে একটা দৃষ্টান্ত হয়ে যায়। পরবর্তীতে যদি এই ধরনের কোনো কনফ্লিক্টের উদয় হয় তাহলে এই রেফারেন্সটাকে, কেস লর যে রেফারেন্সটা আছে যে অমুক ভার্সেস অমুক, এই ধরনের কথা বলা হয়, যে এটা রেফারেন্স হিসেবে কাজ করে এবং পরবর্তী কনফ্লিক্টগুলো একটা শুনানি করা হয়, একটা সমাধান করা হয়। আর এছাড়া কিছু এনবিআর পাবলিকেশনস আছে। এনবিআর ভ্যাট, আয়কর, শুল্ক প্রশাসনের একটা সর্বোচ্চ কর্তৃপক্ষ, তারা কি করে বিভিন্ন ফর্ম, তারপরে নোটিশ, দিক নির্দেশনা, গাইডলাইন, ব্রুশিয়ার, এগুলো এনবিআর প্রকাশ করে। আর এনবিআর যে এসআরওটা দেয় সেই এসআরওটা অধস্তন যে অফিসগুলো আছে তারা এই এসআরওটা মানতে বাধ্য থাকে। বাংলাদেশের আয়করের পরিধি আমরা যদি দেখি, যে স্কোপ অফ বাংলাদেশ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, সেখানে আমরা দেখব যে 2023 সালের জুন মাসে এটি কার্যকর হয় এবং মোট 25টি অধ্যায় রয়েছে, 3, 4, 5, 345টি ধারা রয়েছে, কিছু উপধারা রয়েছে এবং 8টি শিডিউল রয়েছে। আমরা ইনকাম ট্যাক্স রুলস দেখব 2024, সেখানে রুলস রয়েছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স টিডিএস 2024, আর রুলস ফর ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার রয়েছে 2023। রয়েছে ফাইন্যান্স অ্যাক্ট, ট্যাক্সের হার নির্ধারণ করা হয়, যেটা বাজেটের পরপরই আসে, জারি করা হয় বাজেটের সময়টা, জারি করা হয় যখন বাজেট শেষ হয় বা সেই সময় এই ফাইন্যান্স অ্যাক্টটা জারি করা হয়। এবার হয়েছে ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025। এখানে কি হয়, এটা প্রতি বছর হয়, যখন বাজেট পেশ হয় তখন ট্যাক্সের হার নির্ধারণ করা হয়, আগের আইনের ধারা পরিবর্তন বা সংশোধন করা হয়, নতুন ধারা বা আইন যোগ করা হয়, পুরনো ধারা বাদ দেওয়া হয়, নতুন কর আইন পরিবর্তন করা হয়, পুরনো আইনকে আরও পরিষ্কার করা হয়। সংক্ষেপে আমরা ফাইন্যান্স অ্যাক্টটাকে অ্যানুয়াল ট্যাক্স আপডেটস বলতে পারি। এছাড়াও আমরা পড়েছি ইনকাম ট্যাক্স ল, এটা আমরা দেখেছি যে ইনকাম ট্যাক্স আয়কর বিষয়ক যে মামলার আইন রয়েছে সেটা
কথা বলা হয়েছে, যেখানে আদালতে যে মামলাটি হয়, অর্থাৎ যেটা আমি বলেছি যে যখন এসিসি এবং এনবিআর সাথে যে কনফ্লিক্টটা হয়, সেক্ষেত্রে এটা মামলা হয়ে যায় এবং আদালত দুই পক্ষের কথা শুনে মামলাটি তিনি একটা সিদ্ধান্ত দেন, সেটাই হচ্ছে জুডিশিয়াল প্রেসিডেন্ট আমরা বলি, বিচারিক নজির আমরা বলি, সেটা পরবর্তীতে গাইডলাইন হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে আমরা দেখব স্ট্রাকচার অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 1.5। এই যে এখানে আমাদের যে ইনকাম ট্যাক্সের যে আপনার আছে 25টা পার্ট, সেকশন আছে কয়টা, 25টা। এই যে 3, 4, 5, 345টা ধারা রয়েছে, এবং কোনটার জন্য কত থেকে কত ধারায় কি সম্পর্কে বলা হয়েছে এগুলো এখানে বলা আছে। সেটা সিলেবাস, মানে সূচিপত্র, ইন্ডেক্স। যে মিনিমাম ট্যাক্স বলা হয়েছে যে 163 থেকে 164 সেকশনে। তারপরে কম্পিউটেশন অফ ইনকামের কথা বলা হয়েছে 29 থেকে 75 সেকশনে। এইভাবে 8টি শিডিউলের কথা বলা হয়েছে, 8টি শিডিউল আমরা পড়ব। 8টি শিডিউলে ফার্স্ট শিডিউলে কি বলা আছে, স্পেশাল রেট অফ ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। সেকেন্ড শিডিউলে বলা হয়েছে অ্যাপ্রুভ ফান্ডের কথা বলা হয়েছে। তারপরে থার্ড শিডিউলে বলা হয়েছে ডিপ্রিসিয়েশনের কথা বলা হয়েছে। এইভাবে 8টা শিডিউলের কথা বলা হয়েছে। তো যেগুলো মানে আইনে, শিডিউলটা হচ্ছে অ্যানেক্সার, মানে যেটা আইনে বিশদভাবে বলা সম্ভব হয় না, সেটা এই শিডিউলের মধ্যে ডিটেলস বলা হয়েছে। আর রুলসটা হচ্ছে প্রয়োগ বিধি, মানে কি করে প্রয়োগ করা হবে সেটা এখানে বলা হয়েছে। ইনকাম ট্যাক্স রুলস 2023 রয়েছে। তারপরে ইনকাম ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স 2024 রয়েছে। তারপরে রুলস অফ ইনকাম ট্যাক্স রিটার্ন 2023 রয়েছে। ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার 2023, এখানে বলা হয়েছে কি, এই যে রুলস হচ্ছে প্রয়োগিক নির্দেশিকা আমরা দেখেছি। টিডিএস হচ্ছে উৎসে কর কর্তন সংক্রান্ত নিয়মাবলী। 1984 সালে পুরনো নিয়মের পরিবর্তে নতুন নিয়ম এসেছে। এখানে নতুন কর কর্তন, তারপরে উৎসে সংগ্রহ, রিপোর্টিং সবই নতুন আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। রুলস ফর ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার, এখানে বলছে যে রিটার্ন প্রিপেয়ারার অর্থাৎ রিটার্ন প্রস্তুতকারক কে হবে, কিভাবে তাকে নিয়োগ দেওয়া হবে, তার কাজের পরিধি কি হবে, দায়িত্ব কি হবে, এসব এখানে বলা রয়েছে এই ITRP 2023-তে। আচ্ছা, আমরা একটু বিরতি নেই 2 মিনিট, মাঝখানে একটু দুটা আয়াত পড়ে নেই। এই যে আমরা কোরআন শরীফের সূরা বাকারায় বলেছে যে আলিফ লাম মিম, এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরেশগারদের জন্য, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। তারা সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করে। বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। এই যে কোরআন শরীফ হচ্ছে আল্লাহ আমাদেরকে কি করে চলতে হবে পৃথিবীতে, ক্ষণস্থায়ী দুনিয়া, দুদিন আসছি তারপরে চলে যাব, কি কি করতে হবে না করতে, কমপ্লিট কোড অফ লাইফ এখানে বলে দেওয়া আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনটাকে কি করে বাস্তবায়ন করতে হবে নিজের জীবনে প্রতিটি ক্ষেত্রে, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন। আচ্ছা, আমরা একটু পড়ায় ফিরে আসি। সেটি হচ্ছে যে অবজেক্টিভস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ইনকাম ট্যাক্স। আচ্ছা, এখানে আমরা রেভিনিউ কালেকশনের কথা বলেছে যে
অবজেক্টিভস অফ ইমপ্লিমেন্ট ইম্পর্টেন্স অফ ইনকাম ট্যাক্সের কথা বলেছে। ইনকাম ট্যাক্সের অবজেক্টিভ কি, ইম্পর্টেন্স কি, এগুলো পড়ে নেবেন। এগুলো এখানে কি সেরকম কিছু নেই। রেভিনিউ কালেকশন করা, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, ইনক্রিজ অফ সেভিংস, এসব, ইনক্রিজ অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলো। আচ্ছা, রোল অফ ইনকাম ট্যাক্স ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, রোলটা কি? যে উন্নয়ন ব্যয়, দরিদ্র হ্রাস, তারপরে শিল্পায়ন, তারপরে সামাজিক কল্যাণ, এগুলো হচ্ছে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস, যা দেশের উন্নয়ন ব্যয় নিশ্চিত করে, দারিদ্র্য হ্রাস করে, শিল্পায়ন করে, সামাজিক কল্যাণ করে থাকে। তো সরকার আয়করের মাধ্যমে যেসব অর্থনৈতিক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে থাকে, সেগুলোর মধ্যে রয়েছে ট্যাক্স হোল্ডিং স্কিম। ট্যাক্স হোল্ডিং সুবিধা দিয়ে থাকে। যে নতুন একটা শিশু শিল্প রয়েছে, তাকে 10 বছর পর্যন্ত কর ছাড় দেয়, যে তোমরা ডেভেলপ হও, তারপরে তুমি আমাদেরকে কর দেও। শিশু শিল্পকে নার্সিং করা হয়, করে সরকার। তারপরে বলছে যে এক্সপোর্টার্স ইনকাম ট্যাক্স এক্সামশন, কিছু এক্সামশন দিয়ে থাকে, যেমন এসআরও 210-এ, এটা এছাড়া 210 এক্সামশন দিয়েছে। সময়কাল ছিল হচ্ছে 2023 থেকে 2028 পর্যন্ত, জুলাই জুন, এই মেয়াদে একটা এক্সামশন ছিল এক্সপোর্টার্সদের জন্য, ইনকাম ট্যাক্সের একটা এক্সামশন। তো এই এসআরও 210টা বাতিল করে এখন 44 এসছে। তো বেসিক একটা দুইটা পার্থক্য রয়েছে, তাছাড়া সব কিছুই একই। সেটা আমরা দেখছি যে ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ ফার্ম এবং হিন্দু আনডিভাইডেড যে ফ্যামিলি রয়েছে করদাতা, তারা যদি কোনো এক্সপোর্ট করে, ইনকাম করে, তাদের ওই ইনকামের 50% করমুক্ত হবে। এটা 210-এও আছে এবং 44-এও এটা বলা আছে নতুনটাতে। আর আদার যে ট্যাক্স পেয়ার রয়েছে, কোম্পানি, তারা কি করবে, তারা যদি কোনো এক্সপোর্ট করে ইনকাম করে, তাহলে তারা ইনকামের উপর 12% ট্যাক্স দেবে। এবং তবে যদি একটা শর্ত হচ্ছে, তাদের ফ্যাক্টরি যদি LEED সার্টিফাইড হয়, তাহলে তারা ট্যাক্স দেবে 10%। সেখানে কিছু উদাহরণের কথা বলা আছে। আচ্ছা, তো হয়ে গেছে। আর একটা বিশেষ ধারা আছে, সেটা হচ্ছে যে, আচ্ছা, এই যে 44 যে আসলো, 44-এ কিছু কন্ডিশন আছে, যেটা 210-এও ছিল। সেটি হচ্ছে যে টিন থাকতে হবে এবং 44-এ নতুন সংযোজন হয়েছে যে আইন অনুযায়ী সব কর এবং রিপোর্টিং সঠিকভাবে দিতে হবে। কর অনুযায়ী সব কর এবং রিপোর্টিং সঠিকভাবে দিতে হবে, এটা 44-এ নতুন সংযোজন করা হয়েছে। আর 210 যেটা এসআরও ছিল, সেটা 1984-এর আলোকে, বা 1984-এর যে অর্ডিন্যান্স ছিল, সেটাকে বেস ধরে করা হয়েছিল 210 নাম্বার এসআরওটা। কিন্তু 44টাকে, যে এই এসআরওটাকে করা হয়েছে হচ্ছে 2023-র যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট রয়েছে, তার উপর বেস করে 44টা জারি করা হয়েছে। সরকার যদি কোনো পরিবেশ সংক্রান্ত আইন জারি করে, তাহলে সেটা মেনে চলতে হবে। আর কোনো করদাতা যদি আইন ভঙ্গ করে, তাহলে এই ছাড়টা বাতিল বলে গণ্য হবে। এই শর্তাবলীটা এখন ইনক্লুড করা হয়েছে। আর একটা রয়েছে যে বিশেষ একটা ধারা রয়েছে, সেটি হচ্ছে যে যাদের অন্য কোনো প্রজ্ঞাপনে মাধ্যমে যারা 12%-এর নিচে তারা রয়েছে, 12% নিচে যারা কর দিয়ে আসছে আগে থেকেই, তাদের ক্ষেত্রেও এই রপ্তানি আয়ের উপর সেই কম হারই প্রযোজ্য হবে। তাদেরকে আর নতুন করে এই ট্যাক্স দিতে হবে না, মানে এই হারে ট্যাক্স দিতে হবে না। যারা 12%-এর নিচে প্র্যাকটিস করে আসছে আগে থেকে, যেটা অন্য কোনো এসআরও দ্বারা বলবৎযোগ্য, তাহলে তারা সেই কম রেটেই তারা ট্যাক্সটা দেবে। আর কেউ যদি আগে থেকেই যদি 10% বা 8% দিচ্ছে, এরকম যদি থাকে, যারা আগে থেকেই 10% দিয়ে আসছে বা 8% দিয়ে আসছে, তাহলে সেটাই চলবে। নতুন করে তাদের জন্য আর ট্যাক্স বাড়ানো হচ্ছে না। এটা একটা সুবিধা দিয়েছে সরকার। এই যে এখানে বলছে যে 44-এ কি বলছে, 44-এ বলছে যে এক্সপোর্ট ইনকাম ট্যাক্স রেটস অ্যান্ড
এক্সামশনের কথা বলেছে। এটা ওই 2023 থেকে 2028 জুলাই টু জুন রয়েছে। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ফার্ম এবং ইন্ডিভিজুয়ালের জন্য এক্সপোর্ট করে যে ইনকামটা হবে তার 50% এক্সামটেড পাবে। তারপরে আদার যারা ট্যাক্স পেয়ার রয়েছে তারা 12% তারা ট্যাক্স রেট তাদের জন্য, আর যাদের ফ্যাক্টরি এলইডি সার্টিফাইড রয়েছে তারা তাদের জন্য ট্যাক্স রেট হচ্ছে 10%। তো এই কন্ডিশনগুলো আমরা দেখলাম, উপরে পড়েছি, এবং স্পেশাল যে প্রভিশনটা রয়েছে সেটাও আমরা পড়লাম। আচ্ছা, এখানে পার্থক্যর কথা বলা হয়েছে। এটা এই যে একই ডেট 2023 থেকে 2028, এটাও 2023 থেকে 2028 জুলাই জুন, আর এটা 210 করা হয়েছে হচ্ছে 1984 এর আলোকে, এবং 44 করা হয়েছে 2023 এর আলোকে। এদের জন্য 50% এক্সপোর্ট ইনকাম মানে আয়ের মধ্যে গণ্য হবে না, সেটা হচ্ছে 50% এক্সপোর্ট ইনকাম, এটা এক্সামটেড আছে। দুখানেই আছে, 12%ও দুই জায়গায় আছে, তারপর 10%ও দুই জায়গায় আছে। এই যে টিন যেটা আছে, এই টিনটা শুধু আগে ছিল, এখন এখানে রিপোর্টিং এবং এনভায়রনমেন্টাল লস যেটা আমরা একটু আলোচনা করলাম সেটার কথা বলা হয়েছে। আর রয়েছে এডিশনাল ক্লজ, যেটা হচ্ছে সিম্পল একটা নোটিফিকেশন ছিল আগে, কিন্তু এখন যে স্পেশাল ক্যালকুলেশন ফর্মুলা অ্যাকর্ডিং টু সেকশন 123(2) অনুযায়ী করতে হবে। আর স্ট্যাটাসটা হচ্ছে এটা রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ এখন আর নেই, আর কারেন্টলি রয়েছে 44। আর মেইন অবজেক্টিভস যেটা পড়েছিলাম যে প্রভিশন প্রোভাইড ট্যাক্স রিলিফ টু এক্সপোর্টার্স, আর এখন হচ্ছে মেইনটেইন প্রভিশনস বেনিফিট ইন অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মেইন অবজেক্টিভস। আরটা দেখবো যে আইটি খাতে ছাড় দেওয়া হয়েছে। আইটি খাতের ডেভেলপমেন্টের জন্য 1 জুলাই 2024 থেকে 30 জুন 2027 পর্যন্ত একটা করমুক্ত দেওয়া হয়েছে, এবং আইটি খাতের উন্নয়নের জন্য এক্সিলারেটেড ডিপ্রিসিয়েশন একটা সুবিধা দিয়েছে সরকার। সেটি হচ্ছে যদি কোনো নতুন যন্ত্রপাতি কিনে আনা হয় তাহলে প্রথম বছর 50% ডিপ্রিসিয়েশন তুমি চার্জ করতে পারবা, আর দ্বিতীয় বছর 30% এবং তৃতীয় বছর 20% ডিপ্রিসিয়েশন তুমি চার্জ করতে পারবা। এতে করে কি হবে যে দ্রুত বিনিয়োগটা সেটা ফেরত আসবে। তো এটা একটা সুবিধা দিয়েছে সরকার যে তুমি ডেভেলপ হও, তুমি ডেভেলপ হলে তো দেশের ডেভেলপ হবে। আর একটা কথা বলা হয়েছে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে কর ছাড় দেওয়া হয়েছে, যেটা 6 শিডিউল পার্ট 1 প্যারা 24 বলা হয়েছে। লক্ষ্য হচ্ছে স্থানীয় উদ্যোক্তা বৃদ্ধি ও কর্মসংস্থান। যদি মহিলা পরিচালক হয় তাহলে যদি টার্নওভার হয় অনধিক 70 লক্ষ টাকা, এখানে বলছে যে ইনকাম অ্যারাইজিং ফ্রম স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, যদি ইনকাম অ্যারাইজ হয় স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রিজ থেকে, তাহলে পণ্য উৎপাদন করা হয়, এবং পণ্য উৎপাদন করা যদি হয় তাহলে, যদি মাঝারি শিল্প মানে পণ্য উৎপাদন করে যদি ইনকাম করা হয়, যদি এখানে বলছে যে যদি সেই শিল্পটার মহিলা পরিচালক হয় এবং টার্নওভার যদি অনধিক 70 লক্ষ টাকা হয়, খ হচ্ছে বার্ষিক টার্নওভার, অন্য ক্ষেত্রে মহিলা ছাড়া বার্ষিক টার্নওভার যদি অনধিক 50 লক্ষ টাকা হয় তাহলে সেই আয় মোট আয় গণনার বহির্ভূত থাকবে। অর্থাৎ স্মল অ্যান্ড মিডিয়াম যে ইন্ডাস্ট্রিজগুলো আছে এদিকে উৎসাহিত করার জন্য, উদ্যোক্তা বৃদ্ধির জন্য বলছে তুমি যদি 70 লক্ষ টাকার মধ্যে, অনধিক 70 লাখ ক্রস করতে পারবে না, 70 লাখ টাকার মধ্যে যদি তোমার যদি টার্নওভার হয় এবং মহিলা পরিচালনাকারী হয়, তাহলে এটা তোমার আয়ের অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম হিসেবে আসবে না। অর্থাৎ প্রথম 70 লাখ টাকা তোমাকে ট্যাক্স গণনা করার সময় আয় হিসেবে গণ্য হবে না, তার মানে ট্যাক্স কমে যাবে। আর যদি মহিলা পরিচালক না হয় তাহলে অন্য ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, 50 লক্ষ টাকা পর্যন্ত তুমি ইনকামের মধ্যে দেখাতে পারবে না, বা ইনকামের মধ্যে তুমি দেখাবে না, বাকিটা তুমি ইনকাম দেখাবে, ট্যাক্সেবল ইনকাম হবে এবং সেটার উপর ট্যাক্স ধার্য করা হবে। এখানে আমরা একটা যদি পরিচালনাকারী দেখি যে মহিলা পরিচালনাকারী, ওনার টার্নওভার হচ্ছে বার্ষিক 60 লক্ষ টাকা, তাহলে উনি 24 প্যারার যে সুবিধাটা আছে তিনি কি সেটা পাবেন? হ্যাঁ পাবেন, কারণ তিনি তার 70 লক্ষ টাকা ক্রস করেনি। পুরুষ বা অন্যান্য যদি পরিচালনাকারী হয়, যদি 60 লক্ষ টাকা বার্ষিক টার্নওভার হয়,
তাহলে তিনি 24-এর সুবিধা পাচ্ছেন না, কারণ তিনার যে লিমিট রয়েছে সেটা থ্রেশহোল্ড লিমিট 50 লক্ষ টাকা ক্রস করে গেছে। যদি আবার মহিলা পরিচালনাকারী হয় এবং টার্নওভার 80 লক্ষ টাকা হয়, তাহলে এই মহিলা করদাতা 24-এর সুবিধা পাচ্ছেন না, কারণ তার 70 লক্ষ টাকা টার্নওভার ক্রস করে গেছে। আচ্ছা, ট্যাক্স ইনসেন্টিভ ফর সেভিংসের কথা বলা হয়েছে। নির্দিষ্ট বিনিয়োগে কর ছাড় বা কর রিবেটের কথা বলা হয়েছে, যেটা আমি এর আগে বলেছিলাম। জিপিএস, সঞ্চয়পত্র, প্রভিডেন্ট ফান্ড, তারপরে আহসানিয়া মিশনের দান, তারপরে আসফান্ডা ফাউন্ডেশনের দান, এইসব যদি করা হয় তাহলে কি হবে, একটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের উপর সেই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে ধরা হবে এবং 15% ধরে যে ক্যালকুলেশনটা আছে সেভাবে সে একটা রিবেট পাবে। ট্যাক্স এক্সামশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার, এই যে বললাম যে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য ট্যাক্স এক্সামশন রয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান, সরকারি জাকাত ফান্ডের দান, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ইত্যাদি অনুদান করমুক্ত করা হয়েছে। আরেকটা বলছে যে ট্যাক্স ইনসেন্টিভ ফর ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগকারীদেরকে সুবিধা দেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য ছাড় দেওয়া হয়, যেমন ট্যাক্স হলিডে দেওয়া হয়, রয়্যালিটি বা টেকনিক্যাল ফি ইত্যাদিতে করমুক্ত দেওয়া হয়, দেশের বাইরে রেমিটেন্সে ছাড় দেওয়া হয়। বিভিন্ন রকম সুযোগ সুবিধা গভর্নমেন্ট দিয়ে থাকে বিদেশি বিনিয়োগকারী বাড়ানোর জন্য। তারপরে অ্যালাউন্স ফর সায়েন্টিফিক রিসার্চের জন্য গভর্নমেন্ট ছাড় দিয়ে থাকে, যে শিল্পক্ষেত্রে নতুন পণ্য বা প্রযুক্তি উন্নয়নে গবেষণা খরচে কর ছাড় বা রিবেটের ব্যবস্থা রয়েছে। রেমিটেন্সে করমুক্তি, প্রবাসী ব্যাংকিং চ্যানেলে যদি টাকা পাঠায় সেক্ষেত্রে একটা করমুক্তির বিশাল সুবিধা রয়েছে। এতে মুদ্রার প্রবাহ, বৈদেশিক মুদ্রার প্রবাহ বাংলাদেশে বাড়বে। ইনকামের কিছু ডেফিনেশনস রয়েছে। এই ডেফিনেশনগুলো যেগুলো আছে সেগুলো আপনারা পড়ে নেবেন। আমরা এখন পড়ব হচ্ছে কনসেপ্ট অফ ইনকামটা কি। কনসেপ্ট অফ ইনকাম, ইনকাম বলতে আমরা কি বুঝি, আইন কি বলে, এই যে বৈধ অবৈধ যেভাবেই তুমি ইনকাম করো না কেন সব আয়। কর দাও, ব্যাস তুমি টাকাটা রিটার্নে, তুমি আয়টা তুমি রিটার্নে দেখাতে পারবে, এই অপশনটা আছে। মানুষের কিছু ইথিক্সের সাথে এই আইনের কিছু কনফ্লিক্ট রয়েছে। ইভেন অন্যান্য যে ক্রিমিনাল আইনগুলো রয়েছে সেগুলোর সাথেও এই কিছু কিছু ক্ষেত্রে 23-র একটা কনফ্লিক্ট আমরা মাঝে মাঝে দেখতে পারি। যে এখানে বলেছে যে ইনকাম মানে শুধু প্রফিট এবং গেইন বোঝায়নি তা না, অবৈধ অর্জিত আয়ও ইললিগ্যাল ইনকামও ট্যাক্সের আওতায় পড়বে। আচ্ছা, এটা হতে পারে যে গভর্নমেন্ট হয়তো তার ইললিগ্যাল ইনকামটাকে ট্রেস করছে, যে সে কীভাবে ইনকাম করছে, তারপরে হয়তো গভর্নমেন্ট সেটা চার্জ করবে যে তুমি কেন অবৈধভাবে ইনকাম করলা। একটা বলছে যে এটা হচ্ছে ইনক্লুসিভ নট এক্সক্লুসিভ, এই কথাগুলো বলা আছে এখানে। হ্যাঁ, তারপরে প্রফিট বা গেইন না হলেও ইনকাম, প্রফিট বা গেইন না হলেও সেটা ইনকাম হতে পারে, সেটা ওই লসের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়। তারপরে এখানে বলেছে যে ইনকাম শব্দটি একটা মানে একটা বুকিশ কথাবার্তা বলছে এখানে। যাই হোক, ইললিগাল ইনকাম এবং ট্যাক্সেবল, অবৈধ উৎস থেকে আসলে তবুও সেটির উপর কর দিতে হয়। যেমন মদ বা জুয়া থেকে যদি টাকা পায় সেটার উপর ট্যাক্স দিতে হয়, এই কথা বলেছে এখানে। আচ্ছা, এখানে বলছে যে সব লাভই আয় হতে পারে, সব লাভ আয় হতে পারে, কিন্তু সব আয় লাভ না। যে প্রফিট এবং গেইনের যদি আমরা পার্থক্য বুঝতে চাই, যে সব লাভই আয়, ইনকাম, কিন্তু সব ইনকামই লাভ না। এটা ট্রু না ফলস, এরকম আসতে পারে ট্রু।
আচ্ছা, ইনকাম, প্রফিট এন্ড গেইন, এইসব যে ইনকাম, প্রফিট বা গেইন যেখান থেকেই আসুক না কেন, সেটা যেমন বাড়ি ভাড়া, ব্যবসার লাভ, এগুলো ইনকাম হবে। তারপরে যেটার উপর টিডিএস কর্তন করা হয় যে আয়ের উপর, সেই আয়টা ইনকাম হবে। তারপরে আয়, লাভ বা উপার্জনে যদি ক্ষতি হয়, সেটাও আয় হিসেবে গণ্য হবে। মাইনাস ফিগার, সেটা আয় হিসেবে গণ্য হবে, অ্যাডজাস্ট হবে। যে ব্যবসায় লোকসান বা সম্পত্তি বিকৃত ক্ষতি, এটা কারণ সেটা আয়ের একটা অংশ। হ্যাঁ, তারপরে বলছে যে মিউচুয়াল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, মিউচুয়াল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, সেখান থেকে প্রাপ্ত লাভ বা উপার্জনও আয় হিসেবে গণ্য হবে। তারপরে বাংলাদেশে অর্জিত বা প্রাপ্ত মনে হয়, সেটা আয় হিসেবে গণ্য হবে। অর্থাৎ বাংলাদেশের ভিতরে এটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্সিয়াল অঙ্ক, বা যখন আমরা ক্যালকুলেশন করব তখন এই জিনিসটা আমাদের কাজে আসবে। যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে যে একজন রেসিডেন্টের গ্লোবাল ইনকাম হচ্ছে ট্যাক্সেবল। আর একজন নন রেসিডেন্টের শুধু বাংলাদেশের যে ইনকামটা আছে সেটা হচ্ছে ট্যাক্সেবল। তো এক্রু অর অ্যারাইজ অর ডিম টু এক্রু অর অ্যারাইজ, যেটা অর্জিত হবে বলে মনে হচ্ছে, সেটাও আমাদেরকে ইনকামের মধ্যে আসবে। যে কোনো পরিমাণ প্রদান বা লেনদেন যার উপর ট্যাক্স ধার্য করা হয়েছে, সেটাও আমাদের ট্যাক্স আওতায়, মানে আয়ের আওতায় আসবে, ইনকামের আওতায় আসবে। এই যে আয় বা লাভ উপার্জন, উৎসে কর্তনকৃত টাকা, আয় থেকে ক্ষতি, বীমা ব্যবসায় লাভ, বাংলাদেশে অর্জিত বা প্রাপ্ত ট্যাক্স ধার্য করা হয়েছে এমন যে কোনো লেনদেন, এগুলো সবগুলো আয় হিসেবে গণ্য হবে। ইনকাম মানে শুধু পাওয়া নয়, যা ট্যাক্সের আওতায় আসে, সবই ইনকাম, এক কথায়। আরেকটা হচ্ছে আমরা যদি কেস ল যদি একটা দেখি, যে স্লো অ্যান্ড ওয়েলস, এই কেসটা ওয়েলসের কথা বলছে এখানে। তাদের একটা কেসে এখানে রায় ছিল যে ইনকাম মানে এমন অর্থ যা নিয়মিত বা নির্দিষ্ট উৎস থেকে আসে, সেটা একেবারে হঠাৎ পাওয়া টাকা নয়। তো এটা এখন কাজ করে না, কারণ আমরা যদি লটারি, হঠাৎ পাওয়া টাকাও কিন্তু এখন ইনকাম। কারণ হচ্ছে আমরা যদি লটারিতে কোনো টাকা পাই, সেটার উপরেও কিন্তু আমাদেরকে ট্যাক্স দিতে হয়। আচ্ছা, তারপরে বলছে যে আমরা যে এইখানে এই এইখানে যে চাকরি থেকে আয়, এটা আয়, চাকরি থেকে বেতন, এটা আয় হিসাবে আসে। বাড়ি ভাড়া থেকে আয়, এটা আয়। কৃষিক্ষেত্র থেকে এসেছে, এটা আয় হবে। লটারিতে হঠাৎ পাওয়া আয়, এই আইন, মানে কেস ল অনুযায়ী এটা আয় না, কিন্তু এটা ঠিক না, এটা আসবে, আয় হিসেবে আসবে। আমাদের পরবর্তী যে রানী অমৃত কানোয়ার কেসের মধ্যে আমরা এটা পাবো। কিন্তু 2023-তে লটারিতে টাকা, অর্থ যদি আমি পাই, বা বন্ধুর বিয়েতে উপহার যে টাকাটা পাই, সেটাও আয় হিসেবে আসবে। তো এটা এখানে বর্তমানে, এটা তখনকার এটা আইনে এটা ছিল অনেক আগের কেস ল, কিন্তু এখন এটা নেই, এটা হবে না, এটাও আয় হিসেবে আসবে। তো এখানে আবার বলছে যে এই পরের যে কেসটা আছে, সেখানে বলেছে যে মূল কথা হচ্ছে ইনকাম করযোগ্য হতে হলে ব্যবসা, বিনিয়োগ বা বাধ্যতামূলক পাওয়া থেকেই আসতে হবে এমন নয়। যেমন তুমি যেখান থেকেই পাও না, বলো যেখান থেকেই আসতে হবে, সেটা হলে যে আয় হবে তা না, তুমি যেখান থেকেই পাও না কেন, সেটা ইনকাম হিসেবে গণ্য হবে। আচ্ছা, এখানে অনেক কথাবার্তা বলেছে, যেমন এই যে চাকরি থেকে আয় করযোগ্য, ব্যবসা থেকে আয় করযোগ্য, কৃষিক্ষেত্রে আয় করযোগ্য, পিতার উপহার, পিতার উপর গিফট ট্যাক্স, কখনো আবার গিফট ট্যাক্স আইন অনুযায়ী পিতা মাতা, স্বামী স্ত্রী, ভাই বোন, তারপরে সন্তান, ভাই বোনটা অ্যাড করা হয়েছে, তারপরে সন্তান, পিতা মাতা, এদের মধ্যে যদি কোনো দেয়া নেওয়া হয়, তাহলে এটা কর মুক্ত, যে তোমরা নিজেদের পরিবারকে বেশি করে গিফট দেবা। আচ্ছা, আর একটা বলছে যে ক্যাপিটাল ভার্সেস রেভিনিউ। আচ্ছা, ক্যাপিটাল ভার্সেস রেভিনিউ কথা বলা হচ্ছে যে, এটা আমরা পড়লাম, এই যে ক্যাপিটাল অর রেভিনিউ, ক্যাপিটাল কি, রেভিনিউ কি। তো এইটা আসছে, এটা অ্যাকাউন্টিং টার্ম, কিন্তু ট্যাক্সের মধ্যে আসার কারণটা হচ্ছে যে আমাদের ট্যাক্স ক্যালকুলেশনে যে ট্রিটমেন্টটা আমরা কিভাবে দেই, সেটা
এটার উপর ডিপেন্ড করে। যেমন কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে, সেগুলো যদি আমরা প্রফিট অ্যান্ড লসে চার্জ করি, করে প্রফিটটা কমিয়ে দিয়ে ট্যাক্স কম দিই, তাহলে এটা মানবে না। আর রেভিনিউ এক্সপেন্ডিচার যেগুলো আছে, দৈনন্দিন খরচ যেগুলো আছে, সেগুলো আমরা কিন্তু পিএল অ্যাকাউন্টে চার্জ করে প্রফিটটা কমাতে পারি, অ্যাজ ইউজুয়াল যেটা রুলস যেটা। এই জন্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচারের কথা এখানে বলেছে, একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে এখানে। যে মেশিন কেনা বা তার খরচ, তারপরে এটা বলেছে যে একটি মেশিন কেনা হলো 10 কোটি টাকা দিয়ে। তো এই মেশিনটা কি? এই মেশিনে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু তার জন্য একটা সার্ভিসিং করা হয়েছে, ছোটোখাটো একটা সার্ভিসিং করা হয়েছে, 2-3 বছর পরে দেখা হলো একটা সার্ভিসিং করা হলো 10,000 টাকা দিয়ে, সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। কিন্তু একটা মেশিন মনে করেন জার্মানি থেকে নিয়ে আসা হলো যে আনা হলো 10 কোটি টাকা দিয়ে, এবং ওটার জন্য ইনস্টলমেন্ট চার্জ করা হলো 20 লক্ষ টাকা, ইনস্টলমেন্ট চার্জটা ইঞ্জিনিয়ারদেরকে দেওয়া হলো, সেটাও কিন্তু ওই ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে আসবে। ওই ইনস্টলমেন্ট চার্জ কিন্তু ওই রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে আমরা দেখাতে পারবো না। অর্থাৎ একটা মেশিন নিয়ে আসা থেকে সেট করা পর্যন্ত যে খরচটা হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। পরবর্তীতে যদি আমরা সার্ভিসিং করি, সেক্ষেত্রে যেটা ছোটোখাটো খরচ, সেটা আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখাবো। আচ্ছা, ডেপ্ট এবং ইকুইটি কথা কেন আসছে? ডেপ্ট ইকুইটির মধ্যেও একটা ব্যাপার স্যাপার কাজ করে, সেটি হচ্ছে কি যে মানুষ তো, কোম্পানিগুলো ঋণ নেয়, ব্যাংক থেকে ঋণ নেয়, বন্ড নেয় বা পার্সোনালি ঋণ নেয়। ঋণের অ্যাগেনস্টে কি দেয়? ইন্টারেস্ট দেয়। ইন্টারেস্ট বা আমাদের সারা পৃথিবীতে এখন প্রচলিত, কিন্তু ইন্টারেস্টের 80টা গুণা। এর মধ্যে সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা, নাউজুবিল্লাহ। এখন বুঝেন আপনারা ইন্টারেস্ট খাবেন কি খাবেন না, বা যে নেয়, যে দেয় এবং যে লিখে, সবাই অপরাধী, পাপী। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা প্রফিটেবল ব্যবসা করতে পারি, যারা ইন্টারেস্টের সাথে যারা জড়িত, যারা ইন্টারেস্ট বহির্ভূত। আচ্ছা, ইসলামে বলে দেওয়া আছে যে ব্যবসা কিভাবে করতে হবে। নবীজি ব্যবসা করেছেন না? উনি কি ইন্টারেস্ট নিয়ে ব্যবসা করেছেন? ওনার জীবনী পড়েন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, গুড। আচ্ছা, এখন ইকুইটি যেটা দেওয়া হয়, যে মালিক বা শেয়ার হোল্ডারদের কাছ থেকে পাওয়া টাকা, এটা হচ্ছে ইকুইটির এগেনস্টে আমরা কি দিই? ডিভিডেন্ড দিই। তো ডিভিডেন্ড যদি আমরা পিএল এ চার্জ করে প্রফিট কমাই দিয়ে ট্যাক্স কম দিই, তাহলে এটা এনবিআর মানবে? গভর্নমেন্ট মানবে না। ডিভিডেন্ডের জায়গা তো ডিভিডেন্ড আছে, ওনার্স ইকুইটি যে আছে, ইকুইটিতে চার্জ করবেন আপনি পিএল এ চার্জ করে আপনি প্রফিট কমিয়ে ট্যাক্স কম দিচ্ছেন, এটা হবে না। তো এই ধরনের ডেপ্ট এবং ইকুইটির একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করেছে ট্যাক্স আইনে, মানে ট্যাক্স বইয়ে, যে এটা যেন আমরা গুলাই না ফেলি, একসাথে যেন মিক্সিং করে না ফেলি। তো অনেকগুলো কোম্পানি আছে যারা ব্যালেন্স শিটে ডেপ্ট এবং ইকুইটি এর অনুপাত যাকে আমরা বলি গিয়ারিং বা ডেপ্ট ইকুইটি মিক্স এমনভাবে সাজায় যাতে ট্যাক্স বেনিফিট সর্বোচ্চ হয়। এটা বিভিন্ন ধরনের মেকানিজম কোম্পানিগুলো করে থাকে। আচ্ছা, ডিভিডেন্ড কি আমরা সেটা দেখলাম। আর ডিভিডেন্ডটা কি করব আমরা? এই যে এখানে বলা হয়েছে, একটা হচ্ছে ডিভিডেন্ড হচ্ছে একটা প্রপোজ ডিভিডেন্ড, একটা হচ্ছে পেড ডিভিডেন্ড। যদি প্রপোজ ডিভিডেন্ড হয় তাহলে কিন্তু রিটেন আর্নিংস থেকে সেটা বাদ যাবে, এবং পেড ডিভিডেন্ড হলেও রিটেন আর্নিংস থেকে বাদ যাবে। কিন্তু যদি প্রপোজ ডিভিডেন্ড হয় তাহলে ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটি হিসেবে, শর্ট টার্ম লাইবিলিটি হিসেবে আমরা দেখিয়ে দেব। আর যদি পেইড ডিভিডেন্ড হয় তাহলে আমরা ক্যাশ বা থেকে অ্যাসেট, মানে কারেন্ট অ্যাসেট যেটা ক্যাশ আছে, ক্যাশ বা ব্যাংক থেকে আমরা সেটা বাদ দিয়ে দিব, যেহেতু পেইড হয়ে গেছে। ডিভিডেন্ড কখনো লাভ নির্ধারণের অংশ নয়, যে আমরা যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রিট করব। ডিভিডেন্ড কখনো লাভ নির্ধারণের অংশ নয়, বরং লাভ বিতরণের একটা অংশ। এটা যাবে ওনার সিকিউরিটিতে আমরা দেখাবো। ওনার সিকিউরিটিতে এখানে বলেছে যে অ্যাসেট গোল্ডেন রুল, এটা আমরা সবাই জানেন, যে অ্যাসেট সমান সমান ইকুয়াল টু কি লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তো ইকুইটি যদি আমরা বের করতে চাই, তাহলে অ্যাসেট থেকে লাইবিলিটিটা বাদ দিতে হবে, সিম্পল। আচ্ছা,
স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটিতে আমরা কি দেখি যে ওপেনিং ইকুইটি থাকবে, তারপরে অ্যাড নিট প্রফিট ডিউরিং দ্য ইয়ার, প্রফিট আফটার ট্যাক্স অবশ্যই সেটা, লেস ডিভিডেন্ড হবে, যে পেইড বা প্রপোজড ডিভিডেন্ড বা ডিক্লেয়ার্ড ডিভিডেন্ড, তারপরে বলছে অ্যাড হবে বা লেস হবে আদার কম্প্রিহেন্সিভ যদি ইনকাম থাকে, লেস বলছে কারণ হচ্ছে যদি মাইনাস ফিগার থাকে, এই কারণে বলছে যে অ্যাড নিউ শেয়ার ইস্যু যদি হয় সেটা যোগ করে দেবো আমরা, আর লেস করব যদি কোনো ড্রব্যাক থাকে বা উইথড্রন থাকে, তাহলেই আমরা ক্লোজিং ইকুইটিটা পেয়ে যাব। এই যে আমরা ডিভিডেন্ডটা বাদ দিলাম, এটা এইখানে বাদ যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নয়, দিয়ে আমরা প্রফিট কমিয়ে ট্যাক্স কম দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, ট্যাক্স শুধু আয়কর নয় বরং এডিশনাল ট্যাক্স। আচ্ছা, এই যে আমরা শুধু যে ট্যাক্স দেই তা কিন্তু না, আমরা এডিশনাল ট্যাক্স দেই, তারপরে এটি যেটাকে আমরা বলি সংক্ষেপে, তারপরে এক্সেস প্রফিট ট্যাক্স দেই, তারপরে পেনাল্টি দেই, ইন্টারেস্ট দেই, এগুলো ট্যাক্সের আওতায় আসবে, আমরা এইভাবেও ট্যাক্স দিয়ে থাকি। ইনকাম ট্যাক্স, এডিশনাল ট্যাক্স, এক্সেস প্রফিট ট্যাক্স, পেনাল্টি, ইন্টারেস্ট, ফিজ, এগুলো আমরা দিয়ে থাকি। আমি এখানে একটা ছাতার মতো দেখিয়েছিলাম যে হ্যাঁ হয়ে গেল, এই যে এটা যদি ইনকাম ট্যাক্স হয় একটা ছাতা, এর আন্ডারে কি ট্যাক্স তো আসেই, সেও একটা ইনকাম ট্যাক্সের অংশ, এটার জন্য আমরা ইন্টারেস্ট দিতে হয়। ইন্টারেস্ট কি, যদি আমরা নির্দিষ্ট সময়ে মনে করেন রিটার্ন সাবমিট করলাম না 30 নভেম্বর, কিন্তু রিটার্ন সাবমিটের লাস্ট ডেট হচ্ছে ইন্ডিভিজুয়ালদের, যারা আছে ব্যক্তি, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি করদাতা, আমি আপনি, আমাদেরকে সামনে 30 নভেম্বর আসছে, আজকে হচ্ছে কত তারিখ, 28 তারিখ, সামনে 30 নভেম্বর আসতেছে, তো আজকে 28 অক্টোবর, নভেম্বরের 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট রিটার্ন সাবমিট, এটা কিন্তু বাড়ানো হয় না। তো এটার জন্য যদি এই 30 তারিখের মধ্যে যদি আমরা রিটার্ন সাবমিট না করি, তাহলে আমাদের কিন্তু একটা জরিমানা দিতে হবে, পেনাল্টি দিতে হবে, তো এটাও ট্যাক্সের আন্ডারে আসবে। অনেক অনেক সময় আমরা আবার কি করি, আমাদের একটা আবার আছে যে প্রতি মাসে মাসে 2% হারে একটা ইন্টারেস্ট দিতে হয়, তো প্রতি মাসে মাসে 2% ইন্টারেস্ট দেয়, এটাও কিন্তু ওই ট্যাক্সের আওতায় আসে। আবার যদি কোনো ফি আমাদেরকে দিতে হয়, সেগুলোও কিন্তু আবার ট্যাক্সের আন্ডারে আসে। যেমন যদি এডিআর বলে না, এডিআরে আপিল করতে গেলে আমাদেরকে একটা কোর্ট ফি দিতে হয়, ওই তো ট্যাক্সের আওতায় চলে আসলো, ওটাও একটা ট্যাক্স। আচ্ছা, এখন আমরা দেখছি যে ডিফারেন্ট ট্যাক্স রেট, এই যে ডিফারেন্ট ট্যাক্স রেটের কথা বলা আছে 1.12 এখানে। তো এটা আমরা কে এম হাসান স্যারের বই থেকে পড়ি, একটু ঘোলা দেখাচ্ছে, বোঝা যায় না? আচ্ছা, এটা কিন্তু রিসেন্ট, এটা এখন চলছে হচ্ছে 25-26 কর বর্ষ, এই যে 25-26 কর বর্ষ চলছে এখন। 25-26 কর বর্ষ চলছে। তো এই কর বর্ষে জন্য আমি মানে এটা আমরা পড়ছি যে, আচ্ছা এখানে যদি কোনো হয় কারা, যে অনিবাসী বাংলাদেশি সহ সকল স্বাভাবিক ব্যক্তি, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, পার্টনারশিপ ফার্ম, এদের জন্য যদি 3.5 লাখ টাকা হয়, এটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে 3.5 লাখ টাকা পর্যন্ত 0%, পরবর্তী 1 লাখ, তারপরে 4 লাখ, 1, 4, 5, 5, 20, 3.5, 1, 4, 5, 5, 20, মনে রাখবেন 3.5, 1, 4, 5, 5, 20, তাহলে কি আরেকভাবে বাড়বে হচ্ছে 0, 5, 10, 15, 5, 5 করে 20, 25, 30 এভাবে। তো অবশিষ্ট টাকার উপরে 30% ট্যাক্স, এটা হচ্ছে হাইয়েস্ট রেট। পরবর্তী বছরে অ্যাসেসমেন্ট ইয়ারে অবশ্য ওই যে 26-27 অ্যাসেসমেন্ট ইয়ারে সম্ভবত 5%টা নেই এটা। তো কারেন্ট যেটা আছে সেটাই আমরা জানি যে 25-26-এ আমাদের এই হচ্ছে স্ল্যাব রেট। তবে যারা মহিলা করদাতা আছে, একটু বড় করে দিই, যারা মহিলা করদাতা প্লাস 65 ইয়ার্স ওল্ড, তাদের জন্য এই 3.5 লাখ হবে না, তাদের জন্য হবে 4 লাখ টাকা।
যদি মহিলা করদাতা হয় তাদের জন্য 50,000 টাকা বেশি, 3.5 লাখের জায়গায় 4 লাখ টাকা হবে। সেটা হচ্ছে 25-26 করবর্ষের জন্য। তারপরে যারা থার্ড জেন্ডার এবং প্রতিবন্ধী রয়েছেন, ডিসেবল পার্সন রয়েছে, তাদের জন্য হবে 4,75,000 টাকা পর্যন্ত করমুক্ত। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা যারা রয়েছেন করমুক্ত, আয়ের সীমা হবে তাদের জন্য 5 লক্ষ টাকা। আচ্ছা, আর যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রতিটি সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত সীমা 50,000 টাকার অধিক হবে, 50,000 টাকা আরও যোগ করা হবে। যেমন ধরেন হাজব্যান্ড ওয়াইফ দুজনই করদাতা, যদি তাহলে মহিলা করদাতা হিসেবে তার হবে, মায়ের হবে 4 লক্ষ টাকা পর্যন্ত এক্সাম্পটেড, কিন্তু তাদের একজন এই ধরনের বেবি রয়েছে, সন্তান রয়েছে, তাহলে সেক্ষেত্রে ফাদার মাদার যিনি থাকবেন তারা যে কোনো একজন এই সুবিধাটা পাবেন একজন বেবির জন্য। যেহেতু তাদের একজন বেবি রয়েছে, তাহলে যদি মা সুবিধাটা পান তাহলে 4,50,000 টাকা পর্যন্ত করমুক্ত হবে। আর যদি বাবা রয়েছেন, তিনি যদি সুবিধাটা পান, সুবিধা নিতে চান, তাহলে তিনি 4 লাখ টাকা পর্যন্ত, এখানে 50,000 টাকা যোগ হবে, 50,000 টাকা যোগ হলে 4 লাখ টাকা পর্যন্ত তিনি করমুক্ত, মানে সীমার মধ্যে থাকবে, মানে কর দিতে হবে না প্রথম 4 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা, তবে দুজনের একজন এই সুবিধাটা পাবে, কারণ হচ্ছে তাদের এ ধরনের বেবি রয়েছে, পোষ্য রয়েছে, সন্তান রয়েছে একজন। যদি বাবা নেন তাহলে 4 লাখ হবে, সেক্ষেত্রে মায়ের হবে 4 লাখই থাকবে। আর যদি মা নেন তাহলে 4,50,000 হবে, আর বাবা হবে 3,50,000, এরকম। তবে যদি দুজন বেবি থাকেন এরকম, যে তাহলে দুজন বাবা মারও দুজনই তিনি 50-50 করে করমুক্ত পাবেন। সেক্ষেত্রে বাবার হবে 4 লাখ টাকা এবং মায়ের হবে 4.5 লাখ টাকা, এরকম। যদি থার্ড জেন্ডার বা প্রতিবন্ধী হয় তাহলে এর সাথে 50 যোগ হবে। যদি গেজেট যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয়, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হয়, তাহলে 5,50,000 হবে, এরকম। আর যারা নন রেসিডেন্ট রয়েছেন, এক্সেপ্ট নন রেসিডেন্ট বাংলাদেশি, তাদের জন্য এটা আবার কার্যকর হবে না, এই স্ল্যাব রেট কার্যকর হবে না। তাদের জন্য হচ্ছে ডিরেক্ট 30%, 30% তাদের জন্য। অর্থাৎ যারা ফরেনার, আমরা পড়বো যে কারা রেসিডেন্ট নন রেসিডেন্ট, এইসব আমরা জানবো। যে যারা নন রেসিডেন্ট ফরেনার যারা রয়েছে, হ্যাঁ, তাদের জন্য হবে 30%। ওই যে মিনিমাম ট্যাক্সের কথা বলেছিলাম, যে ঢাকা উত্তর দক্ষিণ চিটাগং 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশন 4,000 টাকা, এবং আদার দ্যান সিটি কর্পোরেশনের বাইরে যারা রয়েছেন তাদের জন্য 3,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে। এটা গেল হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য। এখন আমরা যদি কোম্পানির দিকে তাকাই তাহলে আমরা দেখব যে কোম্পানির রেজিস্ট্রিকৃত অফিস বাংলাদেশে অবস্থিত, সেই কোম্পানি হতে যদি লব্ধ লভ্যাংশ আয় ব্যতি রেখে অন্য সকল প্রকার আয়ের উপর, এটা মনে রাখতে হবে, যে কোম্পানির রেজিস্ট্রিকৃত বলছে যে কোম্পানির রেজিস্ট্রিকৃত অফিস বাংলাদেশে অবস্থিত সেই কোম্পানি ব্যতীত লব্ধ লভ্যাংশ আয় ব্যতি রেখে, লব্ধ যে লভ্যাংশ আয় সেই লভ্যাংশের আয়টা ব্যতি রেখে অন্যান্য সকল আয়ের উপর কত পার্সেন্ট হবে? যদি প্রতিটি পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পেইড আপ ক্যাপিটালের 10% অধিক আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে হস্তান্তর হয়েছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ 10% অধিক, যারা, তা 10% অধিক একটা আছে, 10% কম একটা আছে, যারা পাবলিকলি ট্রেডেড কোম্পানি এবং পাবলিকলি ট্রেডেড কোম্পানির যাদের পরিশোধিত মূলধনের 10% অধিক আইপিওর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে, 10% অধিক, উক্ত আয়ের উপর 22%
ট্যাক্স দিতে হবে। তবে শর্ত থাকে যে যদি তাদের যে সকল আয় বর্ষে সকল প্রকার আয় ও যে প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন রয়েছে সেই একক লেনদেনগুলো যদি 5 লাখ টাকার অধিক এবং বার্ষিক 36 লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় এবং বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন হয় তাহলে তাকে 22.5% দিতে হবে না, তাকে দিতে হবে 20%, অর্থাৎ 2.5% কমে যাবে। অর্থাৎ তাদের যদি 5 লক্ষ টাকা যদি প্রতিটি ট্রানজ্যাকশন এবং 36 লক্ষ টাকা টোটালি যদি বছরে উপরে ট্রানজ্যাকশন হয় এবং সেই ট্রানজ্যাকশনগুলো তারা যদি ব্যাংকিং চ্যানেলে করে তাহলে তাদেরকে আর 22% দিতে হবে না, 22.5% দিতে হবে না, তাদেরকে দিতে হবে 20%। এখানে কথা হচ্ছে এই 536-এর যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেখানে দেখা গেল যে প্রতি ট্রানজ্যাকশন হচ্ছে 4 লক্ষ টাকা। তো 4 লক্ষ টাকা হলে আমাকে তো ব্যাংকিং চ্যানেলে না করলেও হবে, তো আমি ব্যাংকিং চ্যানেলে করলাম না, আমি ক্যাশ দিয়ে দিলাম। প্রতিটাকে 4 লক্ষ টাকা করে আমি ট্রানজ্যাকশন করছি, কিন্তু প্রতি মাসে যদি একটা করেও ট্রানজ্যাকশন করি তাহলে দেখা গেল যে 4 বরং 48 লক্ষ টাকা হয়ে গেল। সেক্ষেত্রে কি সে 22% পাবে ট্যাক্স না 20% পাবে? সেক্ষেত্রে সে 22.5% পাবে, কারণ হচ্ছে সে 36-এর যে ক্রাইটেরিয়াটা আছে সেটা সে ফিল আপ করেনি। অর্থাৎ টোটালি তাকে 36-এর নিচে থাকতে হবে এবং আবার সিঙ্গেল ট্রানজ্যাকশনও 5-এর নিচে থাকতে হবে, তাহলে সে ক্যাশ ট্রানজ্যাকশন করতে হবে। যদি 5-এর উপরে চলে যায় তাহলে তাকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে হবে। আবার যদি 36 লাখের উপরে চলে যায় বাৎসরিক টোটাল লেনদেন তাহলে সেটাও তাকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে। যদি এই 536-এর ক্রাইটেরিয়াটা ফিল আপ করে তাহলে ট্যাক্স কমে যাবে 2.5% হয়ে দাঁড়াবে 20%-এ। আবার বলছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের 10% বা 10%-এর কম, যারা এটা ছিল অধিক আর এটা ছিল কম, যারা আছে তারা যদি আইপিও এর মাধ্যমে হস্তান্তর করে তারা দেবে হচ্ছে কম হলে 20% আর বেশি হলে 22.5%, কমে গেল। যদি কম হয় 10% কম যদি আইপিওর মাধ্যমে ট্রান্সফার করে পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলো, লিস্টেড কোম্পানিগুলো যারা রয়েছে তাদেরকে দিতে হবে 25%। আর তারা যদি এই 536-এর ক্রাইটেরিয়াটা ফুলফিল করে তাহলে 2.5% ট্যাক্স তারা কম দিতে পারবে, তাদের ট্যাক্স রেট হয়ে যাবে 22.5%। আরেকটা বলছে যে কোম্পানি আইন যে রয়েছে 1994, এই 1994-এর আন্ডারে যারা রেজিস্ট্রিকৃত নিগমিত এক ব্যক্তি কোম্পানি যারা রয়েছে, ওয়ান ম্যান পার্সন, তারা দেবে হচ্ছে 22.5%। যারা 1994-এর আন্ডারে নিগমিত বা রেজিস্ট্রেশনভুক্ত তারা দেবে হচ্ছে 22.5%। আর যদি 536-এর ক্রাইটেরিয়া তারা ফুলফিল করতে পারে তাহলে তাদের ক্ষেত্রে 2.5% কমে গিয়ে দাঁড়াবে 20%। আবার বলছে যারা এই কোম্পানি রয়েছে, এই উল্লিখিত যে কোম্পানি রয়েছে এই উল্লিখিত কোম্পানি ব্যতীত 2023 সালের আইন অনুযায়ী 12 নং আইন অনুযায়ী যারা 2 ধারার 31 দফায় সংজ্ঞায়িত যেসব কোম্পানির কথা বলা হয়েছে সেসব কোম্পানির জন্য ট্যাক্স রেট হচ্ছে 27.5%। অর্থাৎ এই ইনকাম ট্যাক্স যে একটা রয়েছে সেখানে 2 ধারা সেকশন 2-এর 31 দফায় উপধারায় যে সংজ্ঞা দেওয়া হয়েছে কোম্পানি, সেই সংজ্ঞায় যারা পড়বে সেই কোম্পানিগুলো যেসব কোম্পানির কথা বলা হয়েছে সংজ্ঞায়িত অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যে কোম্পানির কথা বলা হয়েছে এখানে তারা দেবে হচ্ছে 27.5%। এবং সেমভাবে তারা যদি 536-এর ক্রাইটেরিয়াটা ফুলফিল করে তাহলে তারা দেবে 2.5% কম, অর্থাৎ তারা তখন দেবে হচ্ছে 25%। ব্যাংক, বিমা প্রতিষ্ঠান বা ফাইন্যান্সিং কোম্পানি যারা রয়েছে, আর্থিক প্রতিষ্ঠান যারা রয়েছে মার্চেন্ট ব্যাংক ব্যতীত, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি তারা যদি লিস্টেড কোম্পানি হয় যাদের লিস্টেড কোম্পানি হয় এবং প্রত্যেকটি কোম্পানি যাদের পাবলিকলি ট্রেডেড কোম্পানি তারা দেবে হচ্ছে লিস্টেড কোম্পানি, এক কথায় লিস্টেড কোম্পানি যদি হয় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান তারা দেবে হচ্ছে 37.5% মার্চেন্ট ব্যাংক ব্যতীত। আর যদি নন লিস্টেড হয় তাহলে তারা দেবে 40%। ব্যাংক বিমার ক্ষেত্রে 37%, ব্যাংক বিমার ক্ষেত্রে 37.5%, যদি নন লিস্টেড হয় তাহলে বেড়ে দাঁড়াবে 40%, 30% বেড়ে গেল। মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে 37.5%, মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে 37.5%, আর অন্যান্য পজিশনের ক্ষেত্রে 37.5% লিস্টেড কোম্পানি। আর যদি নন লিস্টেড হয় তাহলে
40%। মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে লিস্টেড নন লিস্টেডের কোনো এখানে ঝামেলা নেই। সিগারেট এক কথায় 45%। কোম্পানি সিগারেট যেসব কোম্পানি প্রস্তুত করে তাদের জন্য 45%, এবং যদি ব্যক্তিও যদি কোনো এই ধরনের ব্যবসা করে তামাকজাত দ্রব্যের, তার জন্য 45%। এটা আসছি। মোবাইল অপারেটর যদি হয়, এখানে বলছে এই যে যদি মোবাইল ফোন অপারেটর কোম্পানি ক্ষেত্রে মোবাইল ফোন অপারেটিং কোম্পানি যারা রয়েছে তারা দেবে সর্বোচ্চ রেট 45%। কারা দেবে? নন লিস্টেড যারা আছে, যারা নন লিস্টেড আছে তারা দেবে 45%। তবে এখানে একটা শর্ত জুড়ে দিছে যে মোবাইল কোম্পানি 45%, মোবাইল কোম্পানি কত? নন লিস্টেড মোবাইল কোম্পানি 45%। আর তবে শর্ত হচ্ছে যে আচ্ছা, নন লিস্টেড মোবাইল কোম্পানি 45%, তবে শর্ত হচ্ছে যে যদি তার যে পেইড আপ ক্যাপিটালটা আছে না, পেইড আপ ক্যাপিটাল ন্যূনতম 10% শেয়ার, ন্যূনতম 10% শেয়ার যদি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হস্তান্তর করে যদি সে লিস্টেড কোম্পানি হয়, পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে রূপান্তর হয়, কত পার্সেন্ট শেয়ার? পরিশোধিত মূলধনের পেইড আপ ক্যাপিটালের ন্যূনতম 10% শেয়ার ইনিশিয়াল পাবলিক যদি পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে রূপান্তর হয় জয়েন্ট স্টকের মাধ্যমে হস্তান্তর করে, তাহলে তার রেট হয়ে যাবে 40%, 5% কমে যাবে ট্যাক্স রেট। অর্থাৎ লিস্টেড হওয়ার জন্য উৎসাহিত করছে মোবাইল কোম্পানিগুলোকে। আর ওই যে 10% যে ন্যূনতম মূলধন রয়েছে, পরিশোধিত মূলধনের ন্যূনতম যে 10% শেয়ার রয়েছে, সেখানে প্রি ইনিশিয়াল পাবলিক অফারিং প্লেসমেন্ট 5%-এর অধিক থাকতে পারবে না। প্রি ইনিশিয়াল পাবলিক অফারিং যে প্লেসমেন্টটা ছিল সেটা 5%-এর অধিক হতে পারবে না। তাহলে নন লিস্টেড কোম্পানি 45%, নন লিস্টেড কোম্পানি 45%। সে যদি পেইড আপ ক্যাপিটাল 10% জয়েন্ট স্টকের মাধ্যমে, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যদি হস্তান্তর করে যদি লিস্টেড কোম্পানি হয়ে যায়, অর্থাৎ পাবলিক ট্রেডেড কোম্পানিতে রূপান্তরিত হয়, আচ্ছা যদি বলছে যে যদি পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে রূপান্তরিত হয় তাহলে সেই মোবাইল কোম্পানি, তাহলে সে পাবে হচ্ছে 40%। আচ্ছা, আরও শর্ত একটা শর্ত দেওয়া হয়েছে, যে এখানে আমরা বললাম যে পরিশোধিত মূলধনে কত পার্সেন্ট? 10%-এর কথা বলেছি, তাই না? তো সেটা যদি আবার এই পরিশোধিত মূলধনে যদি 20% যদি হয়, 20% যদি ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে ট্রান্সফার করে, তাহলে ওই সংশ্লিষ্ট বছরে, অন্য কোনো বছরে না, কিন্তু যে বছর ট্রান্সফার করবে সেই বছরে প্রযোজ্য আয়করের উপর 10% সে রেয়াত লাভ করতে পারবে। যদি সেটা 10%-এর জায়গায় 20% হয়, 20% যদি পেইড আপ ক্যাপিটালের 20% যদি ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে যদি ট্রান্সফার করে, হস্তান্তর করে, তাহলে সে একটা রিবেট পাবে 10%। অর্থাৎ যেটা আয়কর দেওয়ার কথা ছিল, সেই আয়করের উপরে কোম্পানিটি 10% রিবেট পাবে। আচ্ছা, কোম্পানি এবং ব্যক্তিসংঘ নয়, অর্থাৎ বাংলাদেশে যারা অনিবাসী আছে, অনিবাসী বাংলাদেশি ব্যতীত এরূপ অন্যান্য সকল করদাতার ক্ষেত্রে আয়ের উপর কত? নন রেসিডেন্ট ফরেনার ইন্ডিভিজুয়াল কথা বলা হচ্ছে, যেটা আমি বললাম একটু আগে, যে তাদের জন্য হচ্ছে 30%। অর্থাৎ কোম্পানি বা ব্যক্তিসংঘ নয়, কোম্পানি না ব্যক্তিসংঘ নয়, যারা ইন্ডিভিজুয়াল আছে বাংলাদেশে অনিবাসী, অর্থাৎ নন রেসিডেন্ট, কিন্তু তারা বাংলাদেশের আবার বাংলাদেশে অনিবাসী বাংলাদেশি ব্যতীত, অনিবাসী বাংলাদেশি ব্যতীত, অর্থাৎ বাংলাদেশে যাদের এনআইডি আছে, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি যারা বাংলাদেশি, তারা ব্যতীত যারা ফরেনার আছে, তারা যে বাংলাদেশে যদি অনিবাসী হয়, নন রেসিডেন্ট হয়, তাহলে তাদের জন্য হবে 30%। এক কথায় যারা বিদেশি আছে তাদের জন্য 30%। কিন্তু এই বিদেশিরা যদি আবার রেসিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু 30% হবে না। বিদেশিরা যদি রেসিডেন্ট হয় তাহলে 30% হবে না। বিদেশিরা যদি নন রেসিডেন্ট হয় তাহলে তার আয়ের উপর হবে 30%। আরও যে বললাম কোম্পানি, সিগারেট কোম্পানি হলে 45%। যারা কোম্পানি নয়, সিগারেট, বিড়ি, জর্দা, গুড় সহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার উপর ব্যবসা হতে অর্জিত আয়ের উপর প্রযোজ্য কর হবে 45%। আচ্ছা, আদার দেন কোম্পানি কথা বলছি আমরা। আদার দেন কোম্পানি যারা আছে,
কোম্পানি নয় এমন কোনো ট্রাস্ট, তহবিল, যা ট্রাস্ট রয়েছে, তহবিল রয়েছে, কিন্তু তারা কিন্তু কোম্পানি নয়। ব্যক্তিসংঘ রয়েছে, অন্যান্য করারোপযোগ্য সত্তা যদি থেকে থাকে, অন্যান্য করারোপযোগ্য সত্তার ক্ষেত্রে তাদের হবে হচ্ছে কত পার্সেন্ট? 27.5%। তাদের জন্য হবে 27.5%। কোম্পানি নয় এমন কোনো ট্রাস্ট, তহবিল, ব্যক্তিসংঘ বা অন্যান্য করারোপযোগ্য সত্তার ক্ষেত্রে আয়ের উপর প্রযোজ্য কর হচ্ছে 27.5%। আর ওই একই কেস যদি 536-এর ক্রাইটেরিয়া যদি মেনটেন করে, তাহলে 2.5% কমে সেটা দাঁড়াবে 25%-এ। সমবায় সমিতি আইন অনুযায়ী নিবন্ধিত সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতি হলে 20%, সমবায় সমিতির ক্ষেত্রে 20%। সমবায় সমিতি অনুযায়ী আইন, মানে সমবায় সমিতি অনুযায়ী নিবন্ধিত সমবায় সমিতি নিবন্ধিত হতে হবে। আইন অনুযায়ী সমবায় সমিতির যে আইন আছে সেটা অনুযায়ী নিবন্ধিত হতে হবে, তাহলে সে পাবে 20%। আর যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসরকারি কেবল তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের উদ্ভূত আয়ের উপর প্রযোজ্য কর হচ্ছে কত পার্সেন্ট? 15%। আচ্ছা, একটা ব্যাখ্যা দিছে যে এই অনুচ্ছেদে পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলতে এরূপ কোনো পাবলিক লিমিটেড কোম্পানিকে বুঝাইবে যাহা কোম্পানি আইন 1994 এর 18 নং আইন অনুসারে বাংলাদেশে নিবন্ধিত এবং যে আয় বৎসরে আয়কর নির্ধারণ করা হইবে, সেই আয় বৎসর সমাপ্তির পূর্বে উক্ত কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে। তো বুঝতে পারছেন যে মানে পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলতে কি বোঝাচ্ছে এখানে, সেটা বোঝাচ্ছে এখানে যে অর্থাৎ লিস্টেড কোম্পানি, এই যে বাংলাদেশে নিবন্ধিত। এবং শুধু তাই না, প্লাস যে আয় বছরে আয়কর নির্ধারণ করা হবে, যে আয় বছরে আয়কর নির্ধারণ করা হবে, সেই আয় বছর সমাপ্তির পূর্বে উক্ত কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে হবে। পরে হলে হবে না, সেই আয় বছর শেষ হওয়ার পূর্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে হবে। আচ্ছা, এবার সারচার্জ আছে, সারচার্জটা আমরা পড়বো এক সময়। এখন আমরা ডিফারেন্ট ট্যাক্স রেট, এটা আমরা দেখলাম। আচ্ছা, এখানে একটা আবার বলছে যে ট্যাক্স রেট অন ইন্ডিভিজুয়াল ইনকাম, ডিভিডেন্ড ইনকাম এর ট্যাক্স রেটটা কত? এর ট্যাক্স রেটটা হচ্ছে 20%। অর্থাৎ কোম্পানি রেজিস্টার্ড আন্ডার কোম্পানিজ অ্যাক্ট 1994, এই যে এই 1994-এ যদি কোনো কোম্পানি রেজিস্টার্ড হয়, কোম্পানিজ রেজিস্টার্ড আন্ডার কোম্পানিজ অ্যাক্ট 1994, সেখান থেকে যদি কোনো ডিভিডেন্ড রিসিভ করে কোনো কোম্পানি, তাহলে সেই কোম্পানির জন্য ট্যাক্স রেট হচ্ছে 20%। আর যদি ডিভিডেন্ড রিসিভড হয় এই কোম্পানি যদি বিদেশ থেকে, ফরেন থেকে যদি কোনো সে ডিভিডেন্ড রিসিভ করে, ফরেন কোম্পানি থেকে সে যদি কোনো ডিভিডেন্ড রিসিভ করে, তাহলে তার ট্যাক্স রেট হবে 20%। অর্থাৎ ট্যাক্স রেট অন ডিভিডেন্ড ইনকাম উইল বি 20%। কিন্তু এই যে ফরেন ইনকামের কথা বলা আছে না, এই ফরেন যে কোম্পানির কথা বলা আছে, সেই ফরেন কোম্পানি সেই দেশের সাথে যদি ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট থাকে বাংলাদেশের, তাহলে যে প্রফিটটা রিমিটেড হয়ে আসবে, সেই প্রফিটের উপর 10 থেকে 15%, তখন 20% হবে না, ট্যাক্স হবে কত পার্সেন্ট? 10 থেকে 15%। এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট আমরা যদি দেখি, তাহলে রেসিডেন্ট কি, নন রেসিডেন্ট, রেসিডেন্ট বা নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছেন করদাতা, রেসিডেন্ট বা নন রেসিডেন্ট বাংলাদেশি। হ্যাঁ, নন রেসিডেন্ট বাংলাদেশি তারা ট্যাক্স দেবেন হচ্ছে যে স্ল্যাব রেটটা আছে সেই স্ল্যাব রেটে, এই যে 5, 10, 15 এইভাবে। আর যারা নন রেসিডেন্ট ফরেনার রয়েছে, নন রেসিডেন্ট ফরেনার অর্থাৎ ইন্ডিভিজুয়াল যারা রয়েছে, যারা বিদেশি এক কথায়, কিন্তু বাংলাদেশে তারা নন রেসিডেন্ট, তাহলে তারা দেবে হচ্ছে 30%, 30% ট্যাক্স দেবে। তারা যদি কোনো ডিভিডেন্ড আয় করে, ডিভিডেন্ডের উপর তারা দেবে 30% ট্যাক্স দেবে। আর যদি কোনো রেসিডেন্ট বা নন রেসিডেন্ট বাংলাদেশি তারা যদি ডিভিডেন্ড থেকে কোনো
হ্যাঁ, তারা দেবে হচ্ছে এই স্ল্যাব রেটে। আচ্ছা, লো হয়ে গেছে যে ফর কোম্পানি রিসিভিং ডিভিডেন্ড, এখানে বলছে ইফ ইন্ডিভিজুয়াল রিসিভড ফ্রম if individual received from a company registered under 1994 or any profit remitted outside Bangladesh by a foreign company, the tax rate on dividend income will be 20%. If dividend আমি কি বললাম, if dividend received from a company registered under Companies Act 1994 or any profit remitted outside Bangladesh by a foreign company, the tax rate on dividend will be 20%. আর যদি 10% এবং 15% on profit remitted outside Bangladesh by a foreign company resides in a country with whom there is double taxation avoidance agreement with Bangladesh. তাহলে যদি ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স থাকে তাহলে 10% বা 10% থেকে 15% ট্যাক্স তারা দেবে। আচ্ছা, এই জায়গাটা একটু পড়ি, মানে এই জায়গা এই 4 নাম্বারটা যেটা আছে সেটা আমরা একটু দেখি, যেখানে একটু একটু চেঞ্জ হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ট্যাক্স রেট অন ইন্ডিভিজুয়াল ইনকাম ফর অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এ এখানে আমরা দেখছি যে ফর কোম্পানি রিসিভিং ডিভিডেন্ড, অর্থাৎ যে কোম্পানিটা ডিভিডেন্ড রিসিভ করবে, খুব সহজ জিনিস একটু বুঝেন, যে কোম্পানিটা ডিভিডেন্ড রিসিভ করবে কার কাছ থেকে, যে ইফ ডিভিডেন্ড রিসিভড ফ্রম এ কোম্পানি রেজিস্টার্ড আন্ডার কোম্পানিজ অ্যাক্ট 1994, অর্থাৎ ওই যে কোম্পানি অ্যাক্ট 1994-এর আন্ডারে রেজিস্ট্রিকৃত কোম্পানি থেকে যদি কোনো ডিভিডেন্ড পাওয়া যায়, কে পাবে, একটা কোম্পানি। যদি অন্য একটা কোম্পানি যদি ডিভিডেন্ড পায় কোথা থেকে, 1994-এর আন্ডারে রেজিস্ট্রিকৃত কোনো কোম্পানি থেকে যদি ডিভিডেন্ড পায়, তাহলে সেক্ষেত্রে ডিভিডেন্ডের রেট হচ্ছে 20%। অথবা এনি প্রফিট রিমিটেড আউটসাইড বাংলাদেশ বাই এ ফরেন কোম্পানি, যদি এমন কোনো প্রফিট যেটা রিমিটেড হয়ে যাবে, বাংলাদেশের বাইরে চলে যাবে, বাই এ ফরেন কোম্পানি, অর্থাৎ বাংলাদেশের একটা ফরেন কোম্পানি আছে, সেই ফরেন কোম্পানি থেকে একটা ডিভিডেন্ড, একটা প্রফিট, ডিভিডেন্ড না এখানে প্রফিটের কথা বলছে, যদি একটা প্রফিট যদি লিমিটেড হয়ে যায়, বাংলাদেশের বাইরে যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা ট্যাক্সের রেট হবে, অর্থাৎ আমরা সেখানে 20% ট্যাক্স আমরা কেটে রাখবো। দ্য ট্যাক্স রেট অন ডিভিডেন্ড ইনকাম উইল বি 20%। সেখানে ডিভিডেন্ডের সেখানে আমাদের হবে 20% আমাদেরকে ট্যাক্স রেট হবে। আর যদি এই যে বিদেশে যে চলে যাচ্ছে এনি প্রফিট রিমিটেড আউটসাইড বাংলাদেশ বাই এ ফরেন কোম্পানি, এক্ষেত্রে যদি সেই ফরেন কোম্পানি যে দেশে, মানে ফরেন কোম্পানিটা যে দেশে যাচ্ছে, টাকাটা যাচ্ছে, প্রফিটটা যাচ্ছে, সেটা যদি তার সাথে যদি ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট থাকে, তাহলে সে রেট হবে 10% থেকে 15% অবস্থা বুঝে। আচ্ছা, ফর দ্য অ্যাসিসি আদার দেন কোম্পানি, সে এখানে বলছে যে রেসিডেন্ট আছে না, রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট বাংলাদেশি যারা ইন্ডিভিজুয়াল রয়েছে তাদের জন্য স্ল্যাব রেট, আর যাদের নন রেসিডেন্ট ফরেনার ইন্ডিভিজুয়াল রয়েছে তাদের জন্য হচ্ছে 30% রেট। দ্য ট্যাক্স ফর নন রেসিডেন্ট, যারা ফরেনার রয়েছে, যে নন রেসিডেন্ট ফরেনার, অর্থাৎ যারা একেবারে বিদেশি, যারা বাংলাদেশের রেসিডেন্ট না, সেসব বিদেশিদের জন্য হচ্ছে 30%। আচ্ছা, এখানে কিছু বলা হয়েছে যে ট্যাক্স অন ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ট্যাক্স রেট হচ্ছে 15%, কোম্পানির ক্ষেত্রে 15% হচ্ছে ট্যাক্স রেট।
ক্যাপিটাল গেইন যদি হয়। আর যদি আদার অ্যাসেসি যারা আছে তারা যদি সেই অ্যাসেটটা অর্থাৎ সেই ক্যাপিটাল গেইনটা যদি উইদিন 5 ইয়ার্সের মধ্যে হয়, ধরেন একটা মেশিনারিজ কেনা হলো, সেই মেশিনারিজটা বিক্রি করা হলো 5 বছরের মধ্যে করে একটা ক্যাপিটাল গেইন হলো, সেক্ষেত্রে সেটা স্ল্যাব রেটে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব। আর যদি একটা মেশিনারি কেনা হলো, সেটা 5 বছর পরে বিক্রি করলো এবং বিক্রি করে একটা ক্যাপিটাল গেইন হলো, তো সেটার উপর আমরা 15% ট্যাক্স চার্জ করব। এটা 7 শিডিউলে আছে, পার্ট 1-এ বলা আছে এটা। আর যদি ট্যাক্স রেট অন উইনিং ফ্রম লটারির মাধ্যমে যদি হয়, পাজেল যদি হয়, কার্ড যদি হয়, অনলাইন গেমস যদি হয়, হ্যাঁ, বা সিমিলার গেমের মাধ্যমে, অর্থাৎ এসবের মাধ্যমে যদি আমরা কোনো ইনকাম হয়, তাহলে সেটার উপর হবে 20%। লটারি হয় না, লটারি পাওয়া যায়, 1 কোটি টাকা পুরস্কার পাওয়া যাবে, মোটরসাইকেল পাওয়া যাবে। তো সেই যে এই ধরনের কোনো যদি পাজেল হয়, কার্ড হয়, অনলাইন গেমস হয় বা সিমিলার কোনো গেমস হয়, এখান থেকে যদি কোনো ইনকাম হয়, সেটার উপর গভর্নমেন্ট 25% ট্যাক্স, 25% ট্যাক্স গভর্নমেন্ট ধার্য করবে। আর আমার বলছে লাইবিলিটি টু পে ট্যাক্সের কথা বলছে, যারা ইন্ডিভিজুয়াল আছে। তো এখানে যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, তারপরে ক্যাপিটাল গেইন, 7টা হেডে ইনকাম হয়, 7টা হেডের ইনকাম আমরা আস্তে আস্তে দেখব। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এবং ইনকাম ফ্রম আদার সোর্সেস। An individual used to be taxed annually on his total income at the rate prescribed at the Finance Act enacted every year। যেটা বললাম যে ফাইন্যান্স অ্যাক্টের কথা বলেছিলাম, এবং ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 চলছে, যেটা যখন সংসদ থাকবে না তখন সেটা অ্যাক্ট, সেটা হবে অর্ডিন্যান্স, আর যখন সংসদে হবে সেটা হবে অ্যাক্ট। আচ্ছা, পার্টনারশিপের এরপর আমরা পার্টনারশিপটা পড়বো। এরপর আমরা পড়বো হচ্ছে কোম্পানি সম্পর্কে জানবো। পার্টনারশিপটা কেন বলে যে মানে পার্টনারশিপের ক্ষেত্রে ট্যাক্স রেটটা কীরকম হবে, কারণ পার্টনারশিপে তো আমরা ট্যাক্স দিই, পার্টনারশিপ তো নিজেই ট্যাক্স দেয়। তো পার্টনারশিপ যখন নিজে ট্যাক্স দেয়, তো পার্টনারশিপের যে প্রফিট আফটার ট্যাক্স যেটা আছে, যখন সেই ট্যাক্সটা, প্রফিট আফটার ট্যাক্সটা যখন পার্টনারদের মধ্যে ডিভাইড করে দেওয়া হবে, সেটা তো পার্টনারদের আয় হিসেবে গণ্য হবে এবং সেটা আবার ট্যাক্সেবল হবে। তো এখানে ডবল ট্যাক্স হয়ে গেল না। তো এইটা আমরা জানবো যে এর ক্যালকুলেশনটা কি, আমরা নেক্সট ক্লাস সেটা আমরা পড়বো ইনশাল্লাহ, যে ডবল ট্যাক্সেশন হবে কি হবে না সেটা আমরা দেখব। এটা যে সেকশন 80 আছে, এটা আপনারা পড়লে বুঝতে পারবেন। আমরা যখন সেকেন্ড ক্লাসটা পড়বো তখন আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, শেষ করার আগে আমরা কয়েকটা আয়াত শুনে আমরা শেষ করবো ইনশাল্লাহ। যাবেন না প্লিজ। আচ্ছা, তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিককার সব কিছুকে যখন আগুন স্পষ্ট করে তুলল, ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন, ফলে তারা কিছুই দেখতে পায় না, তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। আর তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতে পথ চলে, যাতে থাকে আঁধার, গর্জন ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়, অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। বিদ্যুতালোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তী দিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা
এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে। অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও সমকক্ষ করো না। বস্তুত এসব তোমরা জানো। এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, যা আমি তোমার বান্দার প্রতি বস্তুত এসব তোমরা জানো। এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, যা আমি আমার বান্দার প্রতি, আল্লাহ বলছেন এখানে যে যা আল্লাহ তার বান্দার প্রতি অবতীর্ণ করেছেন সেটি বলছে, তাহলে এর মতো কি একটি সূরা বানিয়ে নিয়ে এসো। আল্লাহ একটা সূরা বানিয়ে নিয়ে আসতে বলছেন। তোমরা সেসব সাহায্যকারীদেরকেও সঙ্গে নাও, এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনোই পারবে না। আল্লাহ আবার এটাও বলে দিচ্ছে যে অবশ্য তা তোমরা কখনোই পারবে না। তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টার, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, আমিন। তো আজকে আমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পার্টনারশিপ থেকে শুরু করব ইনশাল্লাহ। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।